بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم। এরশাদ হচ্ছে তারা কি উষ্টের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে, এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে, এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে, এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে। অতএব আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক নন। কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়, আল্লাহ তাকে মহা আযাব দেবেন। নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে এখন থেকে তেলাওয়াত শুনছিলাম। যে পর্যায়ে যে জোয়ারদার স্যার কি বলতে চাচ্ছেন, জি প্লিজ আপনি পরবর্তী। জাস্ট কুশল বিনিময় আমরা আস্তে ধীরে শুরু করি। এই কুশল বিনিময়ে পরবর্তী কার্যক্রম আপনি স্যার শুরু করেন। জি আছে বিশ্বনাথ স্যার এবং রাইফা স্যার কি যেন তাদের অভিজ্ঞতা। বিশ্বনাথ স্যার মনে হয় লিড করছে না। বিশ্বনাথ স্যারের নস্টালজিক এই যে এটা বিষয় কথাগুলো ভালো লাগছিল। ভালো লাগাটা স্বাভাবিক। আমরা সাধারণত মুরব্বীদের কথা একটু কম শুনি, এটা আমরা যাদের বয়স কম থাকে তাদের বৈশিষ্ট্য। আমরা যখন মুরব্বী, আমাদের এখন সন্তানেরা আমাদের প্রজন্ম যখন ইয়ে হবে তখন এরকমটা হয়। কিন্তু এর ভিতরে যে কি শিখতে কি আবেগ আছে, এটা না শুনলে বা অনুভব করলে বোঝা যাবে না। তো সেরকম মধ্যে স্মৃতি চালানোর দরকার আছে, এবং এটা একটা জীবনী শক্তি সরবরাহ করে। এটা এক প্রকার বলা যায় যে স্পিরিচুয়াল শক্তি দেয় মানুষের মধ্যে। এই জন্য মাঝে লেখাপড়ার ভিতরে না থেকে কিন্তু গল্প গুজব হচ্ছে, চিন্তা চেতনা বা ইত্যাদি। যেমন আমি আমাদের ক্লাসগুলো খেয়াল করবেন স্যার, এক ক্লাসের ডিউরেশন কিন্তু 1 আওয়ার, 1 ঘন্টা, 1 ইজ ইকুয়াল টু 1 ঘন্টা। এটা অবশ্য অনেক ব্যাখ্যা আছে, সংক্ষেপে বলি আমি। 1 ক্রেডিট 1 ঘন্টা। 1 ঘন্টাকে কমিয়ে আমরা নিজেদের সুবিধার্থে বা ছাত্রদের প্রতি লক্ষ্য রেখে, কারণ আমরা তো ট্রপিক্যাল কান্ট্রিতে বসবাস করি। ট্রপিক্যাল কান্ট্রিতে স্টুডেন্টদের মেধা চিন্তা চেতনা উন্নত, কিন্তু আবহাওয়াজনিত কারণে ধারণ ক্ষমতাটা বিবেচ্য বিষয়। আর শীত প্রধান দেশের মানুষের মাথা ধরা মাথা ঘোরা ইত্যাদি এগুলো কিন্তু কম। আমাদের দেশের ট্রপিক্যাল কান্ট্রি বা গ্রীষ্ম প্রধান অঞ্চলে মানুষ মাথা ধরা মাথা ব্যথাটা কিন্তু হেড পেন মাইগ্রেন একটু বেশি। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষমতাটা আসলেই কম। আমরা যে 1 ঘন্টা করছি রাত্রে ক্লাসটা, এটা অনেক চিন্তা ভাবনা করে একটা সাইন্টিফিক থিঙ্কিং। 1 ইজ ইকুয়াল টু
1 ক্রেডিট ইকুয়াল টু 1 আওয়ার। সেরকম ভাবে সেখান থেকে 10 মিনিট আরো কমাই দেওয়া হয়, 50 মিনিটের সাধারণ স্ট্যান্ডার্ড ক্লাস। যে কোনো স্ট্যান্ডার্ড ক্লাস মূলত 50 মিনিট। তো জি আমাদের ক্লাসগুলো সেভাবে মূলত মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ঘোষণা উইদিন শর্ট, আগামী মাস থেকে বা তার 2-1 সপ্তাহ পর থেকে আমাদের নতুন একটা ক্লাস যুক্ত হবে নাইট ক্লাসে। সেটা হচ্ছে আমাদের সিরাজুল ইসলাম স্যার শুরুতে 2 দিন ক্লাস নিচ্ছে, বা যাই হোক আমাদের রেপার্টরির একটা ক্লাস ঢুকবে ইনশাআল্লাহ। রেপার্টরি আলহামদুলিল্লাহ। ক্লাস ঢুকবে। এই ক্লাস প্রাইমারি লেভেল থেকে রেপার্টরি শেখা বা শেখানোর চেষ্টা করা হবে। তো এই ক্লাসটা আপাতত চেষ্টা করব আমি আর কাজী আদিব হাসান ভাই একটু পরিচালনা করার জন্য। আদিব ভাই যদি সহযোগিতা করে তাহলে তো খুবই সুবিধা হবে ইনশাআল্লাহ। আদিব ভাই শুনতে পাচ্ছেন? শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আদিব ভাই, আচ্ছা যাই হোক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তো আসলে রেপার্টরি পারি না, মানে অল্প বিস্তর যতটুকু আমি শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা ওকে স্যার, আদিব ভাই আছে পিসিতে আসেন। আর রেপার্টরি এর ইম্পর্টেন্স আসলে ব্যাখ্যা করে শেষ করা যাবে না, আর ম্যাথমেটিক্যাল ইম্পর্ট ব্যাখ্যা করার প্রয়োজন নেই আমি মনে করি। আপনি এমন আসবে রেপার্টরিতে 3 সপ্তাহ ধরে একজন ব্যক্তি টয়লেটের সমস্যা, অর্থাৎ 3 সপ্তাহ পর পর, সরি 3 সপ্তাহ পর তার টয়লেট হয়, রেপার্টরি তাকে একটা মেডিসিন বলে দিচ্ছে, একটা মেডিসিন বলে দিচ্ছে। এটা শুধুমাত্র রেপার্টরির পক্ষে যাওয়া সম্ভব। তবে ওই মেডিসিন যে তাকে দেবো তা কিন্তু নয়, তবে এটা একটা পথ নির্দেশনা। সেক্ষেত্রে অনেক পিকিউলার মেডিসিন আমাদের নিয়ে এসে দেয় রেপার্টরি, কারণ আমরা আমাদের মাথাটা সীমাবদ্ধতা আছে, এক্সেপশনাল যারা আছেন তাদের কথা আলাদা। বদ্ধতা জনিত কারণে আমরা যখনই যে মেডিসিনটা পড়ে যাই, যে মেডিসিনটা পড়ি, রোগী যখন আসে সাধারণত মনে হয় যেন ওই সিমটমটাই। অবশ্য যারা বিজ্ঞ অভিজ্ঞ তাদের কথা অবশ্যই ভিন্ন, কারণ ওনার অবজারভেশন ক্ষমতা আলাদা। আমার মতো সাধারণ যারা, আমার তাই মনে হয় যেটা পড়লাম মনে হলো যেন এই রোগীটা সেইটাই, অনেক সময় ইয়ে হয়ে যায়। কিন্তু রেপার্টরি আপনাকে হেল্প করবে, আপনি যেটাই পড়েন না কেন, যাই পড়েন না কেন, আপনাকে যদি ভালো রেপার্টেশন আপনি করতে পারেন, উইদিন শর্ট আপনি সুন্দর একটা রোগী তৈরি করতে পারবেন। মেডিসিন সিলেকশন পরে কি সুন্দর তৈরি করতে পারবেন, তারপরে মেডিসিন সিলেকশন। মেডিসিন সিলেকশনের জন্য অবশ্যই আপনার ম্যাথমেটিক্যাল সাহায্য নেওয়া লাগবে, অবশ্যই ম্যাথমেটিক্যাল সাহায্য নেওয়া লাগবে। ল্যাবরেটরি আপনাকে ওষুধ কমাই দেবে মাত্র, জাস্ট। যাই হোক, তো এই জন্য আমরা নতুন ক্লাসে ইন্ট্রোডিউস করতে চাই। তো আপনাদের মতামত অবশ্যই আমরা চাইবো যে এটা ইন্ট্রোডিউস করা যায় কিনা। এটা হয়তো শনিবার বা সোমবার যে কোনো একদিন হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে উন্মুক্ত হয়ে পরামর্শ দেবেন। আপনি জানি আপনারা আমাদের শ্রদ্ধেয় আসরাউল হক স্যার মালদা থেকে আমাদের সাথে জয়েন করেন। আমাদের বন্ধুবর, আমি এরকম সদালাপি স্যারের গলায় ছুরি চালাচ্ছি আমি, কারণ তার সামনে প্রশংসা তার গলা কেটে ফেলা, এটা সহি হাদিস। এটা ছুরি চালাই, সেরকম সদালাপি এত মাইল্ড নেচারের মানুষ আমি খুব কমই দেখছি। তো এম এ শাকুর স্যার আছেন, আমার মানে এম এ শাকুর স্যারের অনুমতি ক্রমে আমরা সিনিয়র সবার অনুমতি ক্রমে আসরাউল স্যার এখন শুরু করতে পারেন। জাস্ট আমি একটু সময় বেশি আন্তরিকভাবে দুঃখিত। জি ডক্টর আসরাউল স্যার। আলহামদুলিল্লাহ। স্যার, আমি একটা কোশ্চেন একটু জানতে চাচ্ছিলাম, আমি কি প্রশ্ন করতে পারি? জি স্যার বলেন। আচ্ছা, রেপার্টরিটা একজন ডাক্তারের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ? জি রেপার্টরি, সরি রেপার্টরি একজন ভালো ডাক্তার হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব বহন করে, বা রেপার্টরি ছাড়া কি ভালো ডাক্তার হওয়া যায় কিনা? অবশ্যই যাবে, কেন যাবে না, অবশ্যই যাবে স্যার। আমি বলি একজন মানুষ কম্পিউটার জানে আর সে জানে না, যে কম্পিউটার জানে সেও লাইফ লিড করতেছে, যে জানে না সেও লাইফ লিড করতেছে। একজন হোমিওপ্যাথ, সে মোবাইল ফোনের যে অনলাইন এটা ইউজ করতে জানে, একজন জানে না, দুজনে লাইফ লিড করতেছে, দুজনে চিকিৎসা করতেছে। এখন দুজনের ভিতরে যদি আমি কম্পেয়ার করি, যে তুমি মোবাইল ব্যবহার করে বা অনলাইন যে প্ল্যাটফর্ম আছে এগুলো ব্যবহার করে
তার জ্ঞান সমৃদ্ধ হচ্ছে নাকি এখানে কোনো অন্য কোনো বিষয় অপপ্যাথি ঢুকতেছে, সেটা এক ধরনের যেমন ব্যাপার। সেরকম কম্পিউটার জানা বা না জানার ভিতরে যেমন একটা পার্থক্য, আমি মনে করি ঠিক রেপার্টরি না জানলে সে চিকিৎসা দিতে পারবে, কিন্তু রেপার্টরি জানা না জানার ভিতরে ঠিক একটু আগে দুইটা উদাহরণ দিলাম সেরকম পার্থক্য। থ্যাংক ইউ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। জি আসসালাম স্যার। সরি আসসালাম স্যার, আমি এক্সট্রিমলি সরি। না স্যার, ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার, অনেকদিন ইকবাল স্যারের সাথে কথা বলে, হ্যাঁ স্যার, ইকবাল স্যার হাই হ্যালো না করলে স্যার শক্তি পাবো কোথায়? স্যার ইকবাল স্যারের সাথে কথা বলেন। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম। শুকর আলহামদুলিল্লাহ স্যার, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি স্যার। আমি বাড়িতে গেছিলাম, আমার আম্মা এক ডোজ লেখেছে যে ওনার আম্মা জোয়ারদার স্যার, আম্মা আমাকে বুকে জড়াইয়া ধরছেন, দাঁড়াইয়া কথা বলছেন, আমার সামনে বসে খেয়েছেন। আম্মা বাড়ির সবার খবর নিচ্ছেন। ইজ 81। আমরা সবাই ভাবছিলাম আম্মা মনে হয় গত সেপ্টেম্বরে ইন্তেকাল করে যাচ্ছে, বাট আম্মার স্বভাব চরিত্র আচার আচরণ কথাবার্তা বলা সব রং আই নো ভেরি ওয়েল। তো আমি একজন ডক্টরের সাথে কথা বলে এক ডোজ লেকেসিস 1 ml আধা কাপ পানিতে ভালো করে মিশিয়ে 1 চামচ দেওয়া হয়েছিল। গত 2 মাস আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো কথাবার্তা বলছেন, উনি সব বলতে পারতেছেন, কার বিয়েতে কত টাকা দিতে হবে কি দিতে হবে না, এভরিথিং আলহামদুলিল্লাহ। এবং ফোনে কালকেও বলছেন তোমার সাথে কথা হলো না একবার, জি আম্মা কথা বলেন আম্মা প্লিজ। উনি আমার সাথে কথা বললেন। এই চেঞ্জ লেকেসিস আম্মাকে এত চেঞ্জ আসছে, এবং আম্মা পুরোপুরি ভাবে একজন লেকেসিসের প্যাকেট, কিন্তু একটা ডোজ দেওয়া হয়েছে 1 ml, জাস্ট একটা সিঙ্গল ডোজ আসতে থেকে 1.5 মাস আগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালাম স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের যে আলোচনা বিষয় সেটা হচ্ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা দ্বিতীয় পর্ব আজ। গত দিন যেগুলো আমরা করেছিলাম, আমার প্রেজেন্ট কমপ্লেন ছিল এগুলো: চেস্ট পেইন, আপনার শর্টনেস ব্রিদিং, প্যালপিটেশন, সিনকোপ, ফ্যাটিগ, ল্যাসিচুড, ইডিমা, এইসব জিনিস ছিল আমার প্রেজেন্ট কমপ্লেন। এগুলোর মধ্যে চেস্ট পেন আলোচনা করেছিলাম। চেস্ট পেনের মধ্যে হার্টের কি কি প্রবলেম হয় সেগুলোর মধ্যে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন ছিল, যেটা আমরা হার্ট অ্যাটাক বলি, অ্যানজাইনা ছিল, অ্যাওর্টিক ডিসেকশন ছিল, পেরিকার্ডাইটিস ছিল। এগুলো ছিল আমাদের মানে অ্যানজাইনার লোকেশন, কোথায় কোথায় এই ব্যথাগুলো বলবে পেশেন্ট, সেটা ছিল। আর ছিল লাংস রিলেটেড কজ, ছিল আমাদের পালমোনারি এমবোলিজম, প্লুরিসি, কোলাপস লাংস অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন। এইসব কারণে কিন্তু আমার লাংসের কারণে চেস্ট পেন হয়। ডাইজেস্টিভ কারণে আমাদের চেস্ট পেন হয়, সেটা ছিল হার্টবার্ন, সোয়েলিং ডিসঅর্ডার, গোলব্লাডার, প্যানক্রিয়াসের প্রবলেম থাকলেও কিন্তু আমাদের বুকে ব্যথা হয়। আর ছিল আমাদের মাসল, অর্থাৎ আমাদের যে চেস্ট অল যে আছে, চেস্ট অলের যে আমাদের মাসল আছে সেখানে যদি ব্যথা হয়, কিংবা যদি আমাদের রিস্টগুলো যে বুকের যে পাঁজরগুলো আছে সেই পাঁজরের হাড়ে যদি ব্যথা হয় সেখানে আমাদের বুকে ব্যথা হবে। এবার যদি আমাদের কোনো ভয় ভীতি থেকে হয়, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক হয়, সেখান থেকেও আমাদের বুকে ব্যথা হয়। সিংলেস যে আমাদের সিমটমস, সেটা থেকেও আমাদের বুকে ব্যথা হয়। এইসব ছিল আমাদের বুকে ব্যথার আলোচনা করেছিলাম। মাইক্রোটাল ইনফেকশন কি করে আমরা জানবো, পেরিকার্ডাইটিস কি করে জানবো, অ্যাওর্টিক ডিসেকশন কি করে জানবো, তফাৎ করেছিলাম। আর করেছিলাম আমরা আলোচনা, সেটা হচ্ছে ব্রেথলেসনেস, অর্থাৎ শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কি থেকে হয়, লো আউটপুট হার্ট যদি হয় তাহলে নর্মাল কখন হয়, হাই আউটপুট হলে কখন হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার হার্ট প্রবলেমের জন্য আমাদের কখন মানে হয়, ওই ব্রেথলেসনেস, সেটা আলোচনা করেছিলাম। হার্ট প্রবলেমের জন্য ব্রেথলেসনেস। লাংস প্রবলেমের জন্য আমাদের অনেক রকম শ্বাসকষ্ট প্রবলেম হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর করেছিলাম কিছু আদার্স, এইসব কারণে কিন্তু
আলোচনা করেছিলাম, যেটা আমাদের জহির স্যার বলেছিলেন। চকিং জিনিসটা খুব ভালো করে আপনারা জানবেন, ইউটিউবে দেখে নেবেন। সেটাও আমরা ইলাবোরেটেড করে ডিসক্রিপশন করেছিলাম। তারপরে করেছিলাম আমাদের অর্থোপনিয়া, অর্থাৎ আমাদের যে ডিপসনিয়া শ্বাসকষ্ট, সেটার থেকে যদি একদম প্রচন্ড মেজর প্রবলেম হয়, যেটা ওর থেকে গভীর ডিপ, ডিপসনিয়ার থেকে বেশি গভীর ডিপ, সেটা মেডিকেল টার্ম হচ্ছে অর্থোপনিয়া। যেটা পেশেন্ট কোনো মতেই শুয়ে থাকতে পারবে না, ওকে উঠে বসতে হবে, যার জন্য পিকচার দেওয়া আছে, চেয়ারে বসে আছে, আলোচনা হয়েছিলাম। এবার আজকে আসছে প্যারাক্সিজমাল নকচার্নাল ডিপসনিয়া, অর্থাৎ রাতে সাডেন আকস্মিক ভাবে হঠাৎ মানে শ্বাসকষ্ট হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক সে আকস্মিক ভাবে হঠাৎ বুকের শ্বাসকষ্ট শুরু হলো, আবার কিছুক্ষণ থাকলো, আবার বন্ধ হয়ে গেল। তাহলে আমাদের মানে কি কি অসুবিধাগুলো হয় সেটা নিয়ে আলোচনা করতে শুরু করছি। আজকে এখান থেকে শুরু। অ্যাটাক ওয়াকিং দ্য পেশেন্ট ফ্রম স্লিপ উইথ সাফোকেশন অ্যান্ড ডিপসনিয়া। পেশেন্ট হঠাৎ করে জেগে উঠলো, ওয়েকিং, অ্যাটাক ওয়েকিং দ্য পেশেন্ট ফ্রম স্লিপ। হঠাৎ পেশেন্ট কি হলো, ঘুম থেকে জেগে উঠলো, তারপরে কি হচ্ছে, তার একটা বুকের শ্বাসকষ্ট, মানে দম পাচ্ছে না, আর ডিপসনিয়া, তার ব্রিদিং লেস শুরু হলো। এটা বেশিক্ষণ থাকে না, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকে, তারপর আবার হয়তো ঠিক হয়ে গেল, শুয়ে গেল, আবার হয়তো মানে শুরু হয়ে গেল। তার সাথে সাথে কি থাকছে, তার একটা ঘড়ঘড়ের একটা শব্দ থাকছে, ঘেমে যাচ্ছে, ডিস্ট্রেস হয়ে যাচ্ছে, তার সাথে কাশি থাকছে, মুখে ফেনা, মুখে অনেক সময় ওই যে ফেনা ফেনা যেটা হয়, সেরকম ধরনের একটা কাশতে কাশতে তার মুখে একটা প্রদীপ বেরোচ্ছে, যেটা ফেনা ফেনা থাকে, অনেক সময় কাশতে কাশতে স্পুটামের সঙ্গে ব্লাডও চলে আসতে পারে। ডিউ টু ফ্র্যাঙ্কা পালমোনারি এডিমা, যদি লাংস ফুসফুসের যদি আপনার জল জমে যায়, সে থেকে এটা হয় অনেক সময়। অ্যামিলেশন বা স্ট্যান্ডিং ইরেট, সে যদি কোনো দাঁড়িয়ে যায় তখন এটা কমে, ওপেন এয়ারে কমে, আর নিয়ার উইন্ডো যখন জানলার দিকে মুখ করে দাঁড়ায় তখন সেটা কিন্তু কমে যায় শ্বাসকষ্টটা। এটা হচ্ছে আমাদের প্রবলেম প্যারাক্সিজমাল নকচার্নাল, এই হচ্ছে সিমটমস। এবার আসি হার্ট প্যালপিটেশন, অর্থাৎ বুক ধড়ফড় করে। বুক ধড়ফড় কেন করে সেটা নিয়ে আলোচনা করব। আর বুক ধড়ফড়টা কি রকম জিনিস? হার্ট বিটিং টু হার্ট, অর্থাৎ হার্টবিট যেটা আছে সেটা কি হচ্ছে, জোরে জোরে শোনা যায়, বুকটা দর 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 করছে, মনে হচ্ছে কান পাতলেই বুকে, কান পাতলে শুনতে পাবেন, এত জোরে আওয়াজ হচ্ছে, হার্ট সাউন্ডটা বেড়ে যাচ্ছে। হার্ট ইজ বিটিং টু হার্ট, খুব জোরে জোরে হবে, টু ফাস্ট এবং খুব দ্রুত দ্রুত হবে, স্কিপিং বিট শুনতে পাবেন, অ্যান্ড ফ্লাটারিং আওয়াজ হবে। ইউ মে নোটিস হার্ট প্যালপিটেশন ইয়োর চেস্ট, ফুট অ্যান্ড নেক, কোথায় কোথায় শুনতে পাবেন হার্টের দশ দশ তারিখটা, বুকে ধড়ফড় করছে, বুকে পাবেন, যদি গলাতে লাগান এবং ঘাড়ে, এগুলোটা এই হার্টের এই জিনিসগুলো শুনতে পাবেন। তো কি ক্ষেত্রে কি হয়, প্রায় হার্ট অ্যাটাক যদি হয় তাহলে আমাদের পাবে। করোনারি আর্টারি ডিজিজ যদি হয়, অর্থাৎ এমআই যদি হয়, সেক্ষেত্রে এটা শুনতে পাবো। হার্ট ফেলিওর যদি হয় শুনতে পাবো। হার্টের যদি প্রবলেম হয়, ভাল্ব, হার্টের যদি ভাল্ব, অর্থাৎ আমাদের যে চারটে ভাল্ব আছে হার্টের, সেগুলো যদি প্রবলেম হয়, সেগুলো থেকে আমরা এই বুকটা দরদর শুরু পাবো। হার্ট মাসল প্রবলেম, অর্থাৎ আমাদের যে হার্টের যে মাসল গুলো আছে, মাইকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এই যে আমাদের এগুলো আছে, পেরিকার্ডিয়াম, মাইকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, যে মাসল গুলো আছে হার্টের, সেগুলো যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে এই আমাদের বুকে কিন্তু এই ধড়ফড় করবে। এইসব কারণে আমরা কিন্তু বুকে ধড়ফড় শুনতে পাই। এবার আরো বলছি, হার্ট অ্যাটাক যদি হয়, করোনারি আর্টারি ডিজিজ যদি হয়, হার্ট ফেলিওর যদি হয়, হার্টের ভালভ গুলো যদি আমাদের প্রবলেম শুরু হয়, হার্ট মাসল গুলো যদি আমাদের প্রবলেম গুলো হয়, তাহলে কিন্তু আমরা বুকে ধড়ফড় শুনতে পাবো। আরো কি কি থেকে শুনতে পারি আমরা? হার্ট ছাড়া, হার্টের প্রবলেম ছাড়াও কিন্তু আমাদের বুকে কিন্তু এই ধড়ফড় করে। সেটা কি হচ্ছে, স্ট্রং ইমোশন, অর্থাৎ হঠাৎ সাডেন একটা অ্যাংজাইটি, টেনশন শুরু হয়ে গেল, যখন কাজের একটা টেনশন যদি হয়, তখনও কিন্তু হার্টের রোগ না থাকলেও আমাদের কিন্তু বুকটা ধড়ফড় করে। কোনো একটা সাডেন কোনো নিউজ শুনলো, সেক্ষেত্রে আমাদের সেটা যদি আনন্দদায়ক না হয়, দুঃখ যদি হয়, সেটা তো বুক ধড়ফড় শুরু করে। ভয় থেকে মানে আপনার বুক ধড়ফড় করে। স্ট্রেস, কোনো একটা চাপ থেকে আপনার
বুক ধস করে, কোনো একটা এমন কিছু একটা ঘটনা ঘটলো, চাপের আছে, সেটা থেকে বুক ধস করবে। দেন অবটেন হ্যাপেন ডিউরিং প্যানিক অ্যাটাক, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের প্যানিক অ্যাটাক থেকে আমাদের কি হচ্ছে বুকটা ধস করবে। তাহলে কি হচ্ছে আমাদের স্ট্রং ইমোশন লাইক অ্যাংজাইটি, অ্যাংজাইটি আমরা সবাই জানি, টেনশন, ভয় থেকে, চাপ থেকে, যে কোনো প্যানিক অ্যাটাক, অর্থাৎ আমাদের ভয় থেকে যদি আমাদের হয় ইমোশন, সেটাই হচ্ছে আমাদের ধরপড় করবে। আর কখন হতে পারে আমাদের ভিগোরিয়াস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ সে কি করলো একদম মানে সাডেন হঠাৎ করে একটা কোনো ফিজিক্যাল কোনো একটা কাজ করতে শুরু করলো, যেখানে বুকটা একটা ধরপড় করতে শুরু করলো। আর কি থেকে হতে পারে কফিন, নাইকোটিন, অ্যালকোহল, ইলিগাল ড্রাগ such as কোকাইন, অ্যাম্ফেটামাইন, এইসব জাতীয় যে ইলিগাল যে আমাদের জিনিসগুলো আছে, যেগুলো খাওয়া নিষিদ্ধ, সেগুলো খেলেও কিন্তু একটা এরকম অ্যাংজাইটি শুরু হবে, আর তার থেকে কি হবে, তার বুকটা ধস করবে। কিছু মেডিকেল কন্ডিশন আছে, যেমন থাইরয়েড ডিজিজের ক্ষেত্রে বুকটা ধরপড় করে, পেশেন্ট এসে বলবে এটা টপ প্রেশার ইয়ে হচ্ছে, বুকটা ধস করছে, কিন্তু তার হার্টের প্রবলেম নেই, তখন হয়তো আদার্স আরো অনেক সিমটমস আছে ম্যাচিং করবে, তখন দেখা গেল যে তার হাইপোথাইরয়েডিজম হয়ে গেছে। লো ব্লাড সুগার, অর্থাৎ যদি হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু বুকটা ধড়ধড় করে। এনিমিয়া, যদি রক্তাল্পতা হয়, হার্ট অথবা পাম্পিং বেশি করতে হচ্ছে, যার জন্য কি হচ্ছে এনিমিয়া যদি থাকে, রক্তাল্পতা, সেক্ষেত্রেও কিন্তু হার্টের কোনো প্রবলেম হয়নি, কিন্তু যেহেতু এনিমিয়া আছে, রক্তাল্পতা আছে, হার্টকে পাম্প বেশি করতে হচ্ছে, যার জন্য বুকটা একটা ধড়ফড় করবে। লো ব্লাড প্রেসার, যদি প্রেসার কমে যায়, সেক্ষেত্রে বুকটা ধড়ফড় করবে। অনেক সময় জ্বর কিংবা ডিহাইড্রেশন যদি হয়, অর্থাৎ শরীর দুর্বল হয়ে গেলে, তখন একটা আমাদের এরকম ধড়ফড় করবে। হরমোনাল চেঞ্জেস, বিশেষ করে মাসিকের সময় যে আমাদের কিছু যে হরমোন আছে, সেগুলো যদি চেঞ্জিং হয়, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেম আসবে। প্রেগনেন্সির সময় হবে, অর্থাৎ গর্ভবতী মায়েদের হবে। বিফোর মেনোপজ, অর্থাৎ যেটাকে বলা হয় প্রি মেনোপজাল সিনড্রোম, মেনোপজাল সিনড্রোম, তখন কিন্তু এরকম একটা কন্ডিশন হয়, বুকটা ধড়ধড় করে। সামটাইমস প্যালপিটেশন ডিউরিং প্রেগন্যান্সি, that pregnancy are sign of anemia. ডিউরিং প্রেগন্যান্সি আমাদের এনিমিয়া হয়, সেক্ষেত্রে আমারটা বুকটা এরকম ধড়ধড় করবে। কিছু আরো আছে আমাদের মেডিসিন কন্ডিশন, যেমন যদি কন্ট্রাসেপটিভ পিল খায়, তাদের ক্ষেত্রে হতে পারে। ডিকনজেশন, অ্যাজমা পেশেন্ট যারা ইনহেলার নাই, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হতে পারে। ড্রাগ ইউজ প্রিভেন্ট অ্যারিথমিয়া, অর্থাৎ কি হচ্ছে সিরিয়াস হার্ট রিদিম প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে এরকম একটা প্রবলেম আছে। টেড অ্যান্ড আন্ডারঅ্যাক্টিভ থাইরয়েড, আর কি আছে সাম হার্বাল অ্যান্ড নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, অ্যাবনর্মাল ইলেকট্রোলাইট লেভেল, এইসবের কারণে আমাদের হার্টের ডিজিজের বাইরে এইসব কারণে কিন্তু আমাদের বুকের একটা ধপধপ করে, অর্থাৎ প্যালপিটেশন হয়। তাহলে আমাদের প্যালপিটেশন শেষ আজকের মতো। এবার আসছে ফ্যাটিগ আর ল্যাসিটিউড। ফ্যাটিগ আর ল্যাসিটিউড কি, একটুতে কি হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে, এক্সটার্নাল ফ্যাটিগ অ্যাগ্রাভেটেড বাই এন্ড অফ দ্য ডে, অর্থাৎ একটা যে কোনো অফিসের লোক সারাদিন কাজ করলো, কাজ করার পরে কি হচ্ছে, সারাদিন কাজ করার পর সে কি হচ্ছে একটা টায়ার্ড হয়ে গেল, এগুলো হচ্ছে জেনারেল, মানে অথচ কোনো তার অসুখ নেই, সারাদিন কাজ করার পর সে কি হচ্ছে টায়ার্ড হয়ে গেল, এটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাটিগ। In condition the decreased cardiac output seen MS হচ্ছে আমাদের মাইটাল স্টেনোসিস, অর্থাৎ হার্টের যে ভালভগুলো আছে যখন তার নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের মাইটাল স্টেনোসিস। MR হচ্ছে মাইটাল রিগার্জিটেশন। AS অ্যাওর্টিক স্টেনোসিস, এগুলো সবই হচ্ছে আমাদের হার্টের ভালভ যদি ইয়ে হয়, প্রবলেম হয়। MS, MR, SR, MS এর ফুল নেম হচ্ছে মাইটাল স্টেনোসিস, MR এর ফুল নেম হচ্ছে মাইটাল রিগার্জিটেশন, অর্থাৎ সবই মাইটাল ভালভ কোলাপসের জন্য এগুলো সবই হয়। আয়োটিক স্টেনোসিস, আয়োটিক স্টেনোসিস হচ্ছে আয়োটিক ভালভ যদি ইয়ে হয়, নষ্ট হয়, তখন এটা আমাদের প্রবলেম গুলো হয়। ল্যাসিটিউড
infective or subacute or bacterial endocarditis, যদি ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম একটা সবসময় গ্যামাস ম্যাচ করতে থাকবে। এই হয়ে গেল আমাদের ফ্যাটিক এন্ড ল্যাসিটিউড। তার ফ্যাটিক ল্যাসিটিউড বেশি নেই, শেষ ওই এক পেজে। এবার আছে সিনকোপ। সিনকোপটা কি জিনিস? সিনকোপটা হচ্ছে আমাদের সাডেন, মানে আপনার কোন একটা কারণ জন্য সাডেন কি হচ্ছে, তার ব্রেনটা লস হয়ে যাচ্ছে, মানে কিছুক্ষণের জন্য সে মানে হয়ে যাবে, অজ্ঞান। when a person loses when a person loses unconscious and muscle strength, অর্থাৎ কিছুক্ষণের জন্য পেশেন্ট কি হচ্ছে, ফেন্টিং যেটা বলছে, মূর্ছে পড়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য একদম টোটালি জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। তারপর আবার কি হচ্ছে, নিজে নিজে মানে রিকভারি হয়ে গেল। comes on quickly, does not last long, spontaneously recovery, অর্থাৎ কিছুক্ষণের জন্য স্পন্টানিয়াসলি সে কি হচ্ছে, অজ্ঞান হলো, আর নিজে নিজে আবার সে কি জ্ঞান ফিরে গেল, নিজে নিজে উঠে চলে আসলো। হয়তো দেখা গেলো কয়েক সেকেন্ড থাকলো, কয়েক মানে মিনিটও না, কয়েক সেকেন্ডের জন্য কি হচ্ছে, তার টোটালি জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, কোনো কিছু থাকছে না। সেটা হচ্ছে আমাদের কি সিনকোপ, যেটাকে বলছে মূর্ছে পড়ে যাওয়া একদম। হয়তো দেখা গেল দাঁড়িয়ে আছে, জ্ঞান শূন্য হয়ে গেল, মূর্ছে পড়ে গেল, আবার নিজে নিজে যেমন ছিল তেমনি চলে আসলো, একদম পূর্বের অবস্থায় চলে আসলো। এটা হচ্ছে আমাদের সিনকোপ। when a person loses consciousness and muscle strength, কোনো জ্ঞান থাকবে না, তার মাসল কোনো শক্তি থাকবে না। comes on quickly, সে কি সাডেন তার পূর্বের অবস্থা চলে আসবে। does not last long, বেশিক্ষণ থাকবে না। spontaneously recovery, অটোমেটিক পূর্বের অবস্থা ফিরে আসবে। সেটা হচ্ছে আমাদের সিনকোপ। কজেস অফ সিনকোপ, আমরা কি কি থেকে সিনকোপটা দেখতে পাই? ন্যাচারালি মেডিয়েট, যেগুলো হচ্ছে ভেসোভাস্কুলার, ভেসোভেগাল, ক্যারোটিড সাইনাস, সিচুয়েশনের মধ্যে থাকবে কি, অনেক সময় কি হয় যে তাদের প্যাক্সিমিয়াল কাপ হয়, কাছতে কি হচ্ছে, কিছুক্ষণের জন্য তার একদম জ্ঞান শূন্য হয়ে গেল। এটা হচ্ছে আপনার সিচুয়েশনাল, মানে কাশির জন্য হয়। মিকচুয়েশন, ডেফেকেশন, সোয়েলিং, আদার্স, এগুলো দেখতে পাওয়া যায় 60% এইসব লোকের ক্ষেত্রে দেখা যায়। ভেসোভ্যাগাস অর্থাৎ আমাদের যে আটারিগুলো আছে, সেই আটারি ভেসেল অর্থাৎ ধমনী আটারি যেগুলো আছে, সেগুলো কারণ এটা হতে পারে। ক্যারোটিড যে সাইনাস আছে, সেক্ষেত্রে এটার জন্য হতে পারে। ভেসোভ্যাগাস আমাদের কাশির জন্য, কাশতে যেমন যদি কাশির আছে, ড্রাই কাপ যদি হয়, তাদের এটা এই সিনকোপটা দেখতে পাওয়া যায়। মিকচুরেশন, পেচ্ছাপের সময় এটা দেখতে পাওয়া যায়। ডেফিকেশন, বাচ্চা যখন খায় তখন, আর গিলতেও সময় অনেক সময় যদি আটকে যায়, তখন এটা কিছুক্ষণের জন্য হচ্ছে কি অজ্ঞান হয়ে যায়। এটা 60% লোক এটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন এক্ষেত্রে দেখতে পাওয়া যায় 10%, and cardiac arrhythmia এক্ষেত্রে দেখতে পাওয়া যায় 11%, স্ট্রাকচারাল কার্ডিয়াক পালমোনারি এক্ষেত্রে দেখতে পাওয়া যায় 5%, নন সিনকোপাল এর জন্য দেখতে পাওয়া যায় 6%। এবার আসছি, এতক্ষণ শুনলাম আমাদের প্রেজেন্ট কমপ্লেন, যেটা বললাম আগে। এবার আসছি একটা পেশেন্ট পাস হিস্ট্রি নিলেন, তো পাস হিস্ট্রি কি কি নেবেন? পাস হিস্ট্রিতে তার থাইরয়েড ডিসঅর্ডার হয়েছে কিনা, কানেকটিভ টিস্যু আর নিওপ্লাস্টিক ডিসঅর্ডার, পেশেন্টের একটা পেশেন্টের যখন হিস্ট্রি নিচ্ছেন, ওটা যেটা আলোচনা করলাম তখন প্রেজেন্ট হিস্ট্রি। এবার আসে পাস হিস্ট্রি। পাস হিস্ট্রিতে কি কি নেবেন? পেশেন্টের থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম আছে কিনা, কানেকটিভ টিস্যু আর ক্যান্সার জাতীয় কোনো জিনিস আছে কিনা, বাচ্চার রিউমাটিক ফিভার হয়েছিল কিনা ছোটতে। অনেক সময় আমরা যেটা পাই আরএসডি, যেটা আরএসডিটা কি, রিউমাটিক হার্ট ডিজিজ। রিউমাটিক হার্ট ডিজিজ আমি এই গ্রুপে আলোচনা একদিন হয়েছে,
তো rheumatic fever turn to rheumatic fever turn to rheumatic heart disease, যেটাকে বলা হয় আরএসডি, রিউমাটিক হার্ট ডিজিজ। তো ছোট বাচ্চাতে যদি আরএসডি আসে আমাদের কাছে, তাহলে আমরা চাইল্ডহুডে তার রিউমাটিক ফিভার হয়েছে কিনা সেটা আমরা জানবো। ভালভুলার ডিজিজ কিংবা হাইপারটেনশন হয়েছে কিনা। এসটিএন, এটা হচ্ছে হাইপারটেনশন, এসটিএন সংক্ষেপে লিখেছি, এসটি হাইপারটেনশন। ডায়াবেটিক আছে কিনা, ডিসলিপিডিমিয়া, কার্ডিয়াক আছে কিনা, তার কমপ্লিকেটেড প্রেগন্যান্সি আছে কিনা, আমরা এগুলো পাস হিস্ট্রিতে জানবো। সিফিলিসিস আছে কিনা, কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, স্মোকিং করে কিনা, অ্যালকোহল অ্যাবিউজ আছে কিনা, এইসব পাস হিস্ট্রিতে আমরা পেশেন্টের কাছ থেকে জানবো। তাহলে কি কি জানবো আমরা? থাইরয়েড, নেফ্রিটিস ডিসঅর্ডার, ক্যান্সার জাতীয় কোনো বড় ধরনের কোনো টিউমার আছে কিনা সেগুলো জানবো। ছোট বাচ্চার রিউমাটিক ফিভার হয়েছিল কিনা, ভালভুলার কোনো ডিজিজ আছে কিনা, ডায়াবেটিস অর্থাৎ সুগার আছে কিনা, কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা, কমপ্লিমেন্টেড প্রেগন্যান্সি হয়েছিল কিনা। প্রেগন্যান্সির সময় অনেক সময় আপনার হয় কমপ্লিকেটেড হয়ে যায়, অর্থাৎ তখন কমপ্লিকেটেড যদি হয় তাহলে সিজার করতে হয়, হ্যাঁ সিজার করতে হবে। কমপ্লিকেটেড হয়ে গেলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সিজার দরকার। সে কমপ্লিকেশন কিছু হয়েছিল, অ্যারেঞ্জ করেছিল কিনা সেগুলো আমরা ফিমেল পেশেন্ট যদি থাকে তাদের কাছ থেকে আমরা এটা পাস হিস্ট্রি নেব। সিফিলিসিস কোনোদিন হয়েছিল কিনা, ড্রাগ হিস্ট্রি কিছু মেডিসিন খাচ্ছে কিনা, কিংবা যদি থাকে পেশেন্ট স্মোকিং করে কিনা, অ্যালকোহল ইউজ করে কিনা, সেগুলো আমরা পাস হিস্ট্রিতে জানবো। ফ্যামিলি হিস্ট্রি নেব কি জিনিস? ফ্যামিলি হিস্ট্রিতে বাবা মার হাইপারটেনশন আছে কিনা, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের কোনো প্রবলেম আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রিতে স্ট্রোক হয়েছে কিনা আমরা জানবো, ডায়াবেটিস হয়েছে কিনা জানবো, হাইপার লিপিডেমিয়া অর্থাৎ কোলেস্টেরল লেভেল আছে কিনা সেটা জানবো, কনজেনিটাল হার্ট ডিজিজ, হার্টের ফুটা আছে কিনা, কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা বলা সিএইচডি কনজেনিটাল হার্ট ডিজিজ। এটা নিয়ে আমি একটা ক্লাস এই গ্রুপে করেছি, একদম টোটালি একদিন এটা নিয়েই ক্লাস করেছিলাম। ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই জানেন কনজেনিটাল হার্ট ডিজিজ কি, অর্থাৎ হার্টের ফুটাগুলো কি। হার্টের ফুটো বিস্তারিত আলোচনা করা হয়েছে এই গ্রুপে, কত রকমের হার্ট ফোটা কত রকম ভাবে হয় সব বিস্তারিত আলোচনা হয়েছে। আর্লি ডেথ, অর্থাৎ 60 বছরের আগেই তার ফ্যামিলিতে মৃত্যু হয়েছে কিনা আমরা জানবো, সাডেন কোনো ডেথ হয়েছে কিনা ফ্যামিলি হিস্ট্রিতে, এইসবগুলো আমরা জানবো পেশেন্টের কাছ থেকে। তাহলে আমরা ফ্যামিলি হিস্ট্রি যখন পেশেন্টের কাছে জিজ্ঞাসা করবো, ফ্যামিলি হিস্ট্রিতে মানে বাবা মা প্যারেন্টাল সাইড আর না মাদারের পিতা মাতা তার হাইপারটেনশন আছে কিনা, হার্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিনা, স্ট্রোক হয়েছিল কিনা অর্থাৎ প্যারালাইসিস হয়েছে কিনা, সুগার আছে কিনা, কোলেস্টেরল লেভেল আছে কিনা, হার্টের ফুটা ছিল কিনা বাচ্চা, ফ্যামিলি হিস্ট্রিতে বাবা মার, এগুলো আমরা জানবো। আর্লি ডেথ অর্থাৎ 60 বছর আগেই যে মারা গেছে সেটা আমরা জানবো। সাডেন ডেথ ফ্যামিলিতে আছে কিনা সেটা আমরা জানবো। এবার আসি, এগুলো জানলাম পেশেন্টের কাছ থেকে, ফ্যামিলি হিস্ট্রি জানবো, পাস হিস্ট্রি জানবো, ফ্যামিলি হিস্ট্রি জানবো। এবার মানে কি করব, তিনটে জিনিস করব ভালো করে। পেশেন্ট হিস্ট্রি নিলাম, পাস হিস্ট্রি নিলাম, ফ্যামিলি হিস্ট্রি নিলাম। এবার আমরা কি করব, পেশেন্টকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, যেটা আমরা ডাক্তারকে বুকে করতে হবে পেশেন্টকে। কি করবেন, প্রথমে জেনারেল ইন্সপেকশন আমরা কি করব, একদম হেড টু ফুট তাকে ভালোভাবে আমরা তাকে দেখবো, আর কোনো মানে কিছু আছে কিনা, কাটা দাগ আছে কিনা, আর কিছু আছে কিনা, যেটা আমরা চোখ দিয়ে দেখে ইন্সপেকশন করে যেন আমরা যেন ডায়াগনোসিস করে নিতে পারি, সেটা করব। ইভালুয়েশন অফ রেডিয়াল আর্টারি পালস, আমরা কি করব, পেশেন্টের যে রেডিয়াল আর্টারি আছে তার পালস আমরা মাপবো, হার্ট রেট জানবো, প্রেসার মাপবো। এক্সামিনেশন অফ নেক ফর ক্যারোটিড, আমাদের যে ক্যারোটিড আর্টারি আছে সেখানে আমরা এক্সামিনেশন করব, দগ্ধ পড়ছে কিনা। জুগুলার ভেনাস পালস এন্ড প্রেসার আমরা চেক করব। প্যালপেশন অফ অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল,
আমরা যে বুকটা আছে তার সেখানে প্যালপেশন অর্থাৎ হাত দিয়ে তার অ্যান্টিটি যে চেস্টটা আছে সেখানে হাত দিয়ে দেখবো অসকালটেশন অফ হার্ট ফর হার্ট সাউন্ড। এটা নিয়ে একদিন আলাদা একদিন ক্লাস করবে ইনশাল্লাহ। এটা মানে যখন এটা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন শেষ হয়ে যাবে তারপরে এটা কি করব আমরা হার্ট সাউন্ড নিয়ে একদিন এক্সট্রা একদিন ক্লাস হবে ইনশাল্লাহ। তো আমরা এই জিনিসগুলো ভালো করে মানে করব। সেটা হচ্ছে কি জেনারেল ইনস্ট্রাকশন, চোখ দিয়ে আমরা মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখব। তার পেশেন্টের পালস আমরা চেক করব, হার্ট রেট চেক করব, প্রেসার চেক করব, ক্যারোটিড আর্টারি আমরা চেক করব, জুগুলার যে ভেনাস পালস আছে সেগুলো আমরা দেখব। আর কি করব হাত দিয়ে অ্যান্টিনি যে চেস্ট ওয়াল আছে সেখানে হাত দিয়ে দেখব সেখানে কিছু আছে কিনা। আর আমরা অসকালটেশন করব। এই হচ্ছে আমাদের এক্সামিনেশন। আমরা কি কি করব, ফেস অর্থাৎ মুখ দেখবো, মুখে আমরা কি দেখবো তার প্যালোর অর্থাৎ তার ফ্যাকাসে আছে কিনা, ফ্যাকাসে হলে কি আমরা দেখতে পাবো অ্যানিমিয়া, সাইনোসিস অর্থাৎ নীলাভ কালারে যদি দেখতে পাই সাইনোসিস, ক্লাবিং আছে কিনা, এগুলো পরে সপ্তাহে আসছে। ইডিমা দেখবো, স্কিন কালার দেখবো, টেক্সচার তার কোনো মানে স্কিনের যে কালার কেমন আছে, তার টেক্সচার মানে ছোপ দাগ আছে কিনা এইসব দেখবো। চোখ দেখবো, বনি ডেভেলপমেন্ট ঠিক মতন আছে কি, বনি ডেভেলপমেন্ট অ্যাবনর্মালিটি আছে কিনা দেখবো। তারপরে কি দেখবো হাত, আর দেখবো আমরা তার হেপাটোমেগালি আর স্প্লেনোমেগালি, এসব আমরা ভালোভাবে আমরা এক্সামিনেশন করব। অর্থাৎ এবার আসি ফেস। ফেসের যে পেশেন্টের যে আউটলুকিং আছে, আউটলুকিং দেখেও কিন্তু অনেক ডাক্তারবাবু আছেন তার মুখমণ্ডলের যে আছে সেখান থেকে কি হয় তার আপনার মানে ডায়াগনোসিস করে ফেলেন। অনেকে এরকমও আছেন ডাক্তারবাবু কি তার আউটলুকিং দেখে তার ইভেন কি মেডিসিনও সিলেকশন করে ফেলেন। যারা বিচক্ষণ এরকম আছেন আমাদের হোমিওপ্যাথি মেডিসিনে আর কি করে তার আউটলুকিং দেখে তার মেডিসিন সিলেকশন করে ফেলেন। এরকম অনেক বিচক্ষণ ডাক্তারবাবু আছেন। তো আমরা ফেস দেখেও কিন্তু অনেক সময় কিন্তু ডায়াগনোসিস করে নিতে পারি কি তার এটা এই রোগটা হয়েছে। অ্যাপ্রিহেনসিভ ফেসেস প্রডিউসড বাই পেইন, অর্থাৎ তার মুখমণ্ডল দেখে কতটা জোরালো ভাবে তার ভায়োলেন্ট পেইন হচ্ছে তার কিন্তু মুখমণ্ডলের ছাপ দেখে, মুখমণ্ডলের চাউনি দেখে কিন্তু আমরা বলে দিতে পারি তার এতটা ভায়োলেন্ট পেইন আছে। অর্থাৎ অ্যাংজাইটি কিংবা তার শ্বাসকষ্ট হচ্ছে কতটা আছে তার মুখের চাউনি, তার মুখের এক্সপ্রেশন দেখে কিন্তু আমরা বুঝে যেতে পারি সে পেশেন্ট কতটা মানে ব্যথা অনুভব করছে কিংবা কতটা টেনশনে আছে, কতটা তার শ্বাসকষ্ট হচ্ছে, আমরা কিন্তু মুখের এক্সপ্রেশন দেখে কিন্তু বুঝে যেতে পারি। তাহলে আমরা পেশেন্টের মুখে আমরা মুখমণ্ডলকে আমরা দেখব, ভালোভাবে ইন্সপেকশন আমরা করব। এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফাকশন কিংবা এনজাইনা, পালমোনারি এম্বোলিজম, এডিমা, এরিথমিয়া অ্যাজ এ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এসব কিন্তু আপনারা ফেস দেখে কিন্তু বুঝতে পারবেন। এমআই অর্থাৎ বুকের যে হার্টের যে বন্ধ হয়ে যায় রক্ত সাপ্লাই, সেটাই হচ্ছে আমার এমআই। মায়োকার্ডিয়াল ইনফাকশন, এনজাইনা তো জানেন বুকের ব্যথা, পালমোনারি এম্বোলিজম অর্থাৎ আমাদের ফুসফুসে আর্টারিতে রক্ত সাপ্লাই বন্ধ, এডিমা ফুলে যাচ্ছে, এরিথমিয়া অর্থাৎ পালস রেট আমাদের মানে এরিথমিয়া হার্ট রেটটা যখন আমাদের বেড়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে অ্যাজ এ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। যখন আমাদের যে ভেন্ট্রিকুলারটা আছে যখন আমাদের ওই আপনার ঝাঁকুনি দেয় তখন কিন্তু এই মুখে কিন্তু এক্সপ্রেশন দেখে কিন্তু আমরা বুঝতে পারি। এবার আসছি এনিমিয়া। এনিমিয়া নিয়ে নতুন কিছু বলার নেই, এনিমিয়া নিয়ে আপনারা সবাই জানেন। যখনই তার এনিমিয়া হয় তখন যেটা রক্ত অল্পতা বিলো 8 যদি হিমোগ্লোবিন লেভেল হয়ে যায় তখন তাকে আমরা বলি সিভিয়ার এনিমিয়া। তো এনিমিয়া হলে কি হয় বডিতে অক্সিজেন সাপ্লাই কিন্তু কমে যায়, যেহেতু আমাদের হিমোগ্লোবিনের কাজই হচ্ছে অক্সিজেন ক্যারি করা, অক্সিজেন বহন করা। ফলে যদি হিমোগ্লোবিন লেভেল কমে যায় তাহলে অক্সিজেন কম আসবে কোথায় আমাদের এক্সট্রিমিটিতে। তো এনিমিয়া যদি থাকে সিমটমস কি কি আসবে, টায়ার্ডনেস থাকবে, উইকনেস থাকবে। আর এটা যদি হয় তাহলে এটা সাধারণত বেশি আমরা দেখতে পাই কি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এটা আবার বেশি দেখতে পাওয়া যায়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন
পেরিফেরিতে দেখতে পাচ্ছেন হাতের ইয়েগুলো আঙ্গুলগুলো ফ্যাকাশে হয়ে গেছে, অর্থাৎ এনিমিয়া। হার্ট প্রবলেমের জন্য কিরকম হবে? হার্ট প্রবলেম এনিমিয়া ক্যান লিড টু র্যাপিড অ্যান্ড ইরেগুলার হার্টবিট। যদি এনিমিয়া থাকে তাহলে কি হবে, হার্টবিটটা কিন্তু মানে ইরেগুলার হবে আর র্যাপিড হবে, যেহেতু হার্টকে পাম্প বেশি করতে হচ্ছে, রক্ত অল্পতার জন্য হার্টকে পাম্প বেশি করতে হচ্ছে, যার জন্য র্যাপিড হবে, পালস রেটটা হবে র্যাপিড। When you are anemic, your heart pump more blood to make up the lack of oxygen in blood. তাহলে যখন আপনার রক্তে কি হচ্ছে, অল্পতা থাকার জন্য হার্টকে কাজ কি করতে হচ্ছে, বেশি করতে হচ্ছে, যার জন্যই আমাদের হার্টের প্রবলেমটা হবে। সেক্ষেত্রে কি হবে আমাদের, this can lead to enlarge of heart or heart failure। সেক্ষেত্রে আমাদের কি হবে, এই বেশি বেশি করে কাজ করার জন্য কি হতে পারে, আপনার হার্টটা সাইজে বড় হয়ে যাবে আর কিংবা হার্টটা ফেলিওর হয়ে যেতে পারে। বেশি যদি এনিমিক পেশেন্ট থাকে তাহলে হার্টটা আপনার বড় হবে আর হার্টটা ফেলিওর হয়ে যেতে পারে। এ হচ্ছে এনিমিকের জন্য হার্ট প্রবলেম। আরো কাজ আছে কিছু এনিমিয়ার কাজ। কজেস অফ এনিমিয়া, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আপনার এনিমিয়া হয়, মোলারিটি ডিসঅর্ডার, ভিটামিন বি12 যদি হয় তাহলে এনিমিয়া হয়, ব্লাড লস যদি সাডেন হয় সেক্ষেত্রে এনিমিয়া হয়, বোন ম্যারো যদি খারাপ হয়ে যায় তাহলে এনিমিয়া হবে, ইনফেকশনের জন্য এনিমিয়া হয়, টক্সিসিটি যদি হয় এনিমিয়া হয়, হেমোপয়েটিক সেল ড্যামেজ, অর্থাৎ আমাদের যে আরবিসি 120 দিন বাঁচার কথা তার থেকে কি হচ্ছে আগেই ড্যামেজ হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হেমোপয়েটিক স্টিম সেল ড্যামেজ। ম্যাচুরেশন ডিসঅর্ডার এটাকে বলছে, অর্থাৎ পূর্ণ হচ্ছে না তার আগে কিছু ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। হেরিডিটি, অ্যাকোয়ার্ড ডিফেক্ট, এইসবের কারণে আমাদের এনিমিয়া হয়। এবার আছে সাইনোসিস। সাইনোসিস এর আগেও আলোচনা হয়েছে, তবে চটচট করে একটু বলে যায় যত তাড়াতাড়ি পারা যায়। সাইনোসিসটা হচ্ছে কি, এই যে বাচ্চাটার ঠোঁটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইনোসিস। সাইন অফ মানে এই যে বাচ্চাটার ঠোঁট দেখতে পাচ্ছেন নীলাভ হয়ে গেছে, নীল হওয়ার কারণটা হচ্ছে এর অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যুক্ত প্লাস কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বডিতে প্রবাহিত হচ্ছে, যার জন্য কি হচ্ছে তার ঠোঁটটা নীলাভ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সাইনোসিস। Bluish discoloration of the skin or mucous membrane, bluish discoloration of skin and mucous membrane, যেখানে স্কিন এবং মিউকাস মেমব্রেন যেগুলো জায়গা আছে সেগুলোতে কি হচ্ছে তার নীলাভ আকার দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে সাইনোসিস। which is commonly noticed around the lip, কোথায় দেখবেন, ঠোঁটে দেখতে পাবেন, মুখে দেখতে পাবেন, হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে দেখতে পাবেন, ফিঙ্গার নেল, সোল অফ দ্য ফিট, পায়ের দেখতে পাবেন। এটা কেন হয়, যেহেতু আপনার deoxygenated hemoglobin within the superficial vessel of the skin caused by the bluish appearance, যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে বডিতে, সেটার জন্য আপনার এই ব্লুইশ অ্যাপিয়ারেন্সটা হচ্ছে। তাহলে এক্সামিনেশন কি করবেন, জিহ্বা এক্সামিনেশন করবেন, ঠোঁট এক্সামিনেশন করবেন, আর কি করবেন, কানের যে লুতিগুলো আছে কানের লুতিগুলো এক্সামিনেশন করবেন, আঙ্গুল এবং পায়ের আঙ্গুল এবং হাতের আঙ্গুলগুলো ইয়ে করবেন, চেক করবেন, সেইগুলোতে আপনার ব্লুইশ ডিসকালারেশন দেখতে পাবেন। যখন দেখতে পাবেন তার এই ব্লুইশ ডিসকালারেশন আছে, তাহলে কি কি আপনি গেস করবেন। দু রকম একটা আছে, একটা হচ্ছে পেরিফেরাল, একটা হচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রালটা হচ্ছে কোথায়, জিভ, ঠোঁট, নাক, এগুলো হচ্ছে সেন্ট্রাল। আর পেরিফেরাল কথা হচ্ছে আঙ্গুল, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, এগুলো হচ্ছে পেরিফেরাল। তাহলে কজেস অফ সাইনোসিস, তাহলে সেন্ট্রাল কজগুলো কি কি হবে, সেন্ট্রাল কজগুলো হচ্ছে, অর্থাৎ জিভ আপনি দেখতে পেলেন তার সাইনোসিস ইয়ে হয়ে গেছে, ব্লুইশ ডিসকালারেশন হয়ে গেছে, তাহলে আপনি কি কি অনুমান করবেন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কারণে কিন্তু আমাদের এই সাইনোসিস হয়, সেটা হচ্ছে কোথায়, ইন্ট্রাক্রিনাল হেমারেজ, ব্রেনে যদি রক্ত ক্ষরণ হয় সেক্ষেত্রে হতে পারে।
আর হিরোইন টাইপের যদি কেউ কেউ মেডিসিন খায় সেক্ষেত্রে এরকম সাইনোসিস হয়। আর অনেক সময় কি হয় যে সিজার ডিসঅর্ডার অর্থাৎ এপিলেপসি যে রোগটা হয় তার আগে এরকম মানে খিঁচুনি হয়ে হওয়ার পরেও কিন্তু এই ঠোঁট জিভগুলো কালো ধরনের হয়ে যায়, অর্থাৎ আনকনসিয়াস যখন কনভালশন হয়, প্রচুর পরিমাণে কনভালশন যখন হয়, এই কনভালশন হওয়ার জন্য ঠোঁট জিভ এগুলো কি হয় একটা কালো টানা নীল বর্ণের হয়ে যায়। এইসব কারণে কিন্তু নার্ভাস সিস্টেমের কারণে এটা হয়। ইন্ট্রাক্রানিয়াল হেমারেজ কিংবা হিরোইন টাইপের যদি কোনো মেডিসিন নেই কিংবা এপিলেপসি মির্গির রোগ যদি হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। রেসপিরেটরি সিস্টেমের জন্য দেখতে পাওয়া যাবে কখন, রেসপিরেটরি সিস্টেমে যখন সাইনোসিস আপনি কখন দেখতে পাবেন, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, পালমোনারি হাইপারটেনশন, অর্থাৎ ফুসফুসের কারণে কি হচ্ছে আপনার প্রেসার ইনক্রিজ করছে, সেক্ষেত্রে সাইনোসিস হয়। হাইপোভেন্টিলেশন আর সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এক্ষেত্রেও কিন্তু আপনার সাইনোসিস দেখতে পাবেন। আর হার্ট ডিজিজের জন্য কি কি দেখতে পাবেন, কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা এর আগেও বলেছি আমি, এটা যেহেতু হার্টের ফুটা থাকে তখন অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি হচ্ছে মিক্সচার হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের এই ঠোঁট জিভ নীলবর্ণ হয়ে যায়, এটা একটা মেন কারণ। সিএসডি কনজেনিটাল হার্ট ডিজিজ, এর আগে যখন সিএসডি নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিত বলেছি। হার্ট ফেলিওর যদি হয় সেক্ষেত্রে এই সাইনাসে দেখতে পাবো। ভালভুলার হার্ট ডিজিজ কন্ডিশন, অর্থাৎ হার্টের যে ভালভগুলো আছে সেগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা হবে। মায়োকার্ডিয়াল ইনফেকশন, যদি এই হার্টের যে আর্টারিগুলো আছে সেখানে যদি ব্লকেজ হয়ে যায় সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু এই সাইনাসিস ফর্ম দেখতে পাওয়া যায়। ব্লাড রিলেটেড কিছু কন্ডিশন আছে, সেক্ষেত্রে আমাদের সাইনোসিস আছে, সেটা কি মেথেমোগ্লোবিনমিয়া, পলিসাইথেমিয়া এবং কনজেনিটাল সাইনোসিস, এগুলো কিন্তু ব্লাড রিলেটেড। আদার কিছু যেটা আছে সেটা হচ্ছে কি কোনো পেশেন্ট যদি হাই উঁচুতে যায় সেক্ষেত্রে কিন্তু একটা কার্বন ডাই অক্সাইডের অভাব হয়। হাই একদম প্রচন্ড উঁচু, যেমন হয়তো কাঞ্চনজঙ্ঘা কিংবা ওই আপনার এভারেস্ট এরকম ধরনের বড় ধরনের আছে আমাদের, যেমন ইন্ডিয়াতে চীন বর্ডার এলাকাতে এই এলাকা আছে সবসময় বরফ থাকে, ওই এলাকাতে যদি যাওয়া যায় তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইডের অভাব হয়, সেখানে কিন্তু এই এক ধরনের একটা সাইনাস ফর্ম করে। আর হাইপোথ্যালামিয়া, আর যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুম যদি ঠিক মতন না হয়, অবস্ট্রাকটিভ ডিস্টার্ব যদি হয় সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। এইসব কারণে কিন্তু আমাদের সেন্ট্রাল অর্থাৎ জিভ ঠোঁট আপনি দেখতে পাবেন তার নীলাভ হয়ে গেছে। এবার পেরিফেরি সাইনোসিস কজ কি, অর্থাৎ হাতের আঙুল এবং পায়ের আঙুলগুলো কি হয়েছে নীলাভ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের পেরিফেরাল সাইনোসিস। হাতের আঙুল পায়ের আঙুল যখন দেখবেন বা চেক করবেন তার ঠোঁটগুলো ঠিক আছে, জিভগুলো ঠিক আছে, কিন্তু হাত এবং পায়ের আঙুলগুলো কি হয়েছে এরকম একটা সাইনাস ফর্ম করেছে, সেটাই হচ্ছে পেরিফেরাল সাইনোসিস। পেরিফেরাল সাইনোসিস। তো সাইনোসিসটা হওয়ার কারণটা তো আগেই বলেছি কি, যেহেতু এই অক্সিজেন কম সাপ্লাই যখন হবে তখনই কিন্তু এই সাইনাস ফর্মটা হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখনই আমাদের প্রবাহিত হবে তো তখনই কিন্তু এই আপনার সাইনাস ফর্ম হয়। তো হাতে এবং পায়ে যখন দেখতে পাবেন তখন কি কি কারণে দেখতে পাবেন, অল কমন কজেস অফ সেন্ট্রাল সাইনোসিস। সেন্ট্রাল যে সাইনোসিসের যে কারণগুলো আছে সেগুলো তো দেখতে পাবেনই, তারপরেও কি কি আছে, রিডিউস কার্ডিয়াক আউটপুট, হার্ট ফেলিয়ার যদি হয় সেক্ষেত্রে হবে, হাইপোভোলেমিয়া সেক্ষেত্রে হবে, কোল্ড এক্সপোজার ঠান্ডা লেগে এটা হতে পারে, অর্থাৎ যাদের বরফ দেশে আছে কিংবা প্রচন্ড ঠান্ডা পড়েছে সেক্ষেত্রে অনেক সময় দেখবেন এরকম হাত নীল হয়ে যায়। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি সেক্ষেত্রে হয়, আর্টেরিয়াল অবস্ট্রাকশন সেক্ষেত্রে এটা হয়।
ইসোফেগাস অবস্ট্রাকশন ডিপ এন থ্রম্বোসিস যদি হয় সেক্ষেত্রে এটা হয়। স্যার টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেলে বলবেন স্যার, 1 ঘন্টা হয়ে গেল। এবার আছে স্যার সেন্ট্রাল এবং পেরিফেরাল মধ্যে আমরা মানে কি করে চিনব। imperfect oxygenation of blood due to mixing arterial venous blood. অর্থাৎ আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত এবং আর্টারি দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত এবং ভেন দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত প্রবাহিত হয়। যখন সেটা মিক্সিং হয়ে যাবে তখন আমাদের সেন্ট্রাল সাইনাসে দেখতে পাবো। কোথায় কোথায় দেখবো, টাঙে দেখবো, অর্থাৎ জিভে দেখবো, লিপে দেখবো, আর এক্সট্রিমিটি ওয়ার্ম পেরিফেরাল কম দেখতে পাবো। হ্যাঁ, কোন কোন রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বেশি, সিএইচডি যদি হয়, এমফাইসেমা যদি হয়, নিউমোনিয়া যদি হয়, কার্ডিয়াক ফেলিওর যদি হয় সেক্ষেত্রে দেখতে পাবো, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেন্ট্রাল নার্ভাস সেন্ট্রাল সাইনোসিস। পেরিফেরালে কখন দেখতে পাবো, result from sluggish circulation in the periphery. Extremity are blue and cold. অর্থাৎ আমাদের যে এক্সপোজার যদি খুব ঠান্ডা হয় সেক্ষেত্রে আমাদের পেরিফেরাল সাইনোসিস হবে। ইটিওলজি লো কার্বন মনোঅক্সাইড হাইপোভোলেমিক শক, এক্ষেত্রে পেরিফেরাল সাইনোসিস দেখতে পাওয়া যায়। এবার আছে ক্লাবিং ফিঙ্গার। ক্লাবিং ফিঙ্গার তো আপনারা জানেন, এর আগেও মানে যখন অ্যাবডোমেন পড়িয়েছিলাম তখন এটা বিস্তারিত আলোচনা করেছি, ওই জিনিসগুলো এটা আছে। দেখবেন নেলগুলো কি হয়েছে, এটা মানে হাতের যে নেলগুলো, প্রত্যেকটা নেলগুলো দেখছেন তার ফুলা ফুলা আছে, এবং নেলগুলো এবং মাংসের যে ইয়েগুলো আছে, টিপ অফ দা ফিঙ্গারের যে মাংসগুলো আছে তারগুলো সেগুলো কেমন হচ্ছে নেল থেকে তার ছেড়ে গেছে, এরকম কন্ডিশন যখন থাকবে তখন সেটা হচ্ছে আমাদের ক্লাবিং ফিঙ্গার আর ফিঙ্গার ক্লাবিং, একই কথা, দুটাকে বলা হয়। তো এটা মানে বেশি কখন দেখতে পাওয়া যায়, যদি হার্টের ক্যান্সার, সরি লাংসের যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে এই রোগটা বেশি দেখতে পাওয়া যায়, আর হার্ট ডিজিজের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখতে পাওয়া যায়। পেশেন্টকে কি বলবেন, পেশেন্টকে বলবেন কি আপনার এই পরের এটাতে আসি, হ্যাঁ, এই পিকচারটা স্যার দেখতে পাচ্ছেন, এটা তো দেখতে পাচ্ছেন হাতের আঙুলগুলো ফোলা ফোলা আছে। পেশেন্টকে বলবেন দুটো আঙুলের যে ইন্ডেক্স ফিঙ্গার গুলো আছে পাশাপাশি লাগাতে বলবেন। যদি পাশাপাশি লাগায় তাহলে মাঝখানে একটা দেখবেন একটা গ্যাপিং থাকছে, এই যে দেখছেন এটা গ্যাপিং থাকছে। এই গ্যাপিংটা হচ্ছে উইন্ডোজ, এটা বিজ্ঞানী এটা স্ক্যামোথ যে বিজ্ঞানী উনি এটা প্রথম করেছিলেন। তো এটা হচ্ছে নর্মাল। তো এই ক্লাবিং ফিঙ্গারতে কি হয় এটা দেখতে পাচ্ছেন, তার এটা উইন্ডোজটা থাকবে না, তখন এটাই হচ্ছে তার ক্লাবিং হয়েছে কিনা, একটা আঙ্গুলে ক্লাবিং আছে কিনা, এটাই হচ্ছে তার পরীক্ষা পেশেন্টের। তো দুটো আঙ্গুলকে, দুটো হাতের আঙ্গুলকে যে ইন্ডেক্স ফিঙ্গার গুলো আছে পাশাপাশি লাগাতে বলবেন। যদি উইন্ডো দেখতে পান তাহলে নর্মাল, উইন্ডো যদি না থাকে এরকম যদি দেখতে পান, দেখতে পাচ্ছেন আমার মাউসটা, যে এরকম যদি দেখতে পান তাহলে হচ্ছে তার ক্লাবিং। এবার ক্লাবিং এর কাজ, ক্লাবিং এর কি কি সিমটমস থাকে, নেলগুলো তার সফট থাকবে, নেল বেড সফটেনেট এন্ড স্পঞ্জি থাকবে, অর্থাৎ খুব নরম নরম থাকবে আঙ্গুলগুলো, দেখতেই পাচ্ছেন ফিঙ্গার পিকচারে আদুরও খুব নরম থাকবে। মনে হবে তার আঙুলটা নেলটা মানে মাংস থেকে তার মনে হচ্ছে কি ইয়ে হয়ে গেছে, ছুটে গেছে, এরকম একটা মনে হবে। disappearing the angle between the nail and cuticle, অর্থাৎ মনে ছুটে গেছে। enlargement or bulging of the distal portion of the finger, মনে হচ্ছে তার কেলগুলো বড় বড় হয়ে গেছে। arm red nail bed, অর্থাৎ মনে হচ্ছে সবসময় এটা গরম হয়ে আছে এবং তার এটা লাল হয়ে আছে, এরকম একটা মনে হবে।
nail that curve down, মানে হচ্ছে তার একটা বেঁকে আছে, look like a bottom of the round of the part of the spoon, এই সব মনে হবে। এই হচ্ছে তার এই ক্লাবিং ফুটের তার সিমটমস। এবার হচ্ছে কারণ, কি কি থেকে কারণ হবে? লাংসের কারণ, লাংসের কারণের জন্য ক্লাবিং যদি ফিঙ্গার দেখতে পান তাহলে আপনারা কি কি গেস করবেন? লাংস ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারের হতে জন্য এটা হয়। ইন্টারস্টেশনাল পালমোনারি ফাইব্রোসিস, যদি আপনার এই ফুসফুসের যে অ্যালভেওলার গুলো আছে, অ্যালভেওলার গুলো পুরো ড্রাই হয়ে গেছে, এই ইন্টারস্টেশনাল পালমোনারি ফাইব্রোসিস হয়ে তারপরে কিন্তু করোনা রোগীতে মরে যায়। করোনা রোগীদের কি হচ্ছে? প্রথমে মরেছে একদম নিউমোনিয়া, নিউমোনিয়া মানে কি আপনার অ্যালভেওলার গুলো জল হয়ে যাচ্ছিল, তারপরে আছে এমফাইসিমা, এমফাইসিমার পরে এটা স্টেজ হচ্ছে লেটেস্ট, সব থেকে লাস্ট স্টেজ হচ্ছে এটা ইন্টারস্টেশনাল পালমোনারি ফাইব্রোসিস, অর্থাৎ ইয়েগুলো অ্যালভেওলার গুলো কি হচ্ছে? শুকিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস। লাংস অ্যাবসেস যদি হয় সেক্ষেত্রে পালমোনারি টিউবারকুলোসিস যদি হয়, টিবি যদি হয় বুকে ফুসফুসে, সেক্ষেত্রে এরকম হবে। পালমোনারি লিম্ফোমা যদি কোনো টিউমার ধরনের হয়, ব্রঙ্কাইটিস হিসাবে হবে। হার্টের কি কি আপনি, মানে আমরা তো হার্ট ডিজিজ পড়ছি, তাহলে হার্টের কি কি রোগ অনুমান করবেন? একটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অর্থাৎ হার্ট যদি ফেলিওর হয় সেক্ষেত্রে ক্লাবিং দেখতে পাবেন। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিসটা কি? আমাদের যে হার্টের যে মাসেল গুলো আছে সব থেকে ভেতরের যে মাসেল, সেটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম, সেটা যদি আমাদের ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, সেটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, যদি হার্টের ফোঁটা থাকে সেক্ষেত্রে আমাদের এই ক্লাবিং কিন্তু দেখতে পাবো। আর আমরা জিআই ট্রাক্ট, অর্থাৎ আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ট্রাক্ট আছে তাদের ক্ষেত্রে কি কি হবে? লিভার প্রবলেম, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে প্রবলেম, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। অল টাইপ অফ যদি ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে এটা হয়। হজকিন লিম্ফোমা যদি থাকে সেক্ষেত্রে দেখতে পাবো। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটা বলা আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এক্ষেত্রে দেখতে পাবো। সিরোসিস অফ লিভার, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল নিওপ্লাজম, অর্থাৎ যদি স্টোমাকে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে সিলিয়াক ডিজিজ, ডিসেন্ট্রি, এসবের ক্ষেত্রে কিন্তু ক্লাবিং দেখতে পাওয়া যায়। আদার্স কেস আরও আছে সিস্টিক ফাইব্রোসিস, গ্রেভ ডিজিজ, আর যদি থাইরয়েড গ্ল্যান্ডের ওভার অ্যাক্টিভ হয় সেক্ষেত্রেও কিন্তু এই ক্লাবিং কিন্তু আমরা দেখতে পাবো। এবার আসছে ইডেমা। ইডেমা কতগুলো আছে দেখুন, সরি স্যার, আপনি স্যার যদি একটু লম্বা ক্লাস থাকে তাহলে মানে আরেকটি পড়বে না হয় আমরা শেষ করতে পারি। একটু স্যার দেখে নিচ্ছি লম্বা আছে নাকি আছে। এটা পরে আছে এডেমা। ইডেমা কি জিনিস সেটা বলেছি। ইডেমার পরে আছে কি কি রোগগুলো আমরা গেস করব। তারপরে আছে টেকচার, হ্যাঁ, টেকচারের পরে আছে কিছু মানে এমনি সিমটমস গুলো আছে। তারপরে কার্সিনয়েড সিনড্রোম, তারপরে জ্যান্থোস্প্লেজমা, কর্নিয়াল আর্কাস, গ্লুকোস্ক্লেরা, চারটা ক্লাস আরো লাগবে। তারপরে আছে টিউমার। ঠিক আছে স্যার, সুন্দর হবে, সমাপ্তি করলেই ভালো হয়। যে আমার মনে হয় স্যার একটা ক্লাস লাগবে স্যার। জি, তাহলে আরেকটি পড়বে দেখবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, একটি ক্লাস হলে ইনশাআল্লাহ এটা পূর্ণভাবে আপনার শেষ হয়ে যাবে। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আজকে টাইম তো হয়ে গেল 1 ঘন্টা, মানে আমাদের তো জর্দা স্যার পরিষ্কার ভাবে বললেন একটা মানুষের ধৈর্য থাকিয়ে শোনার জন্য 50 মিনিট, মনে হয় 50 মিনিট হয়ে গেছে, তাই না স্যার? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বলছি স্যার এগুলি আগের দিন পাঠিয়ে দিয়েছিলেন সব? না স্যার, পাঠানো হয়নি। আমি বলেছিলাম যে এটা তো আমার টুকরো টুকরো করা নেই, তো
তো কমপ্লিট করার পরে আমি গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দেবো, পেয়ে যাবেন। আপনারা অধৈর্য হবেন না, পেয়ে যাবেন। হ্যাঁ, আমি এটা রেডি করেছি, আমি তো আপনাদের দেওয়ার জন্য রেডি করেছি, পেয়ে যাবেন। আগের তবে দিন মিস আহ, করেছিলাম এই জন্য। না মিস করলেও আপনি আগে পেয়ে যাবেন। আচ্ছা, আগের গুলা মিস করলে স্যার ভিডিও দেখতে পারেন। এবার ইকবাল স্যার ভালো আছেন? ইকবাল স্যার, জি আশরাফ স্যার। স্যার ভালো আছে স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। স্যার গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। না যদি মনে করেন কি আজকে দিয়ে, তো আজকে দিয়ে দিচ্ছি, তাহলে ওটা শোনার ইন্টারেস্ট থাকবে না। না 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 স্যার, আমি ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে দিন, কমপ্লিটের পরে দিন। কমপ্লিটের পরে দিলে কি হবে, দেখলে পরে তাড়াতাড়ি মনে গেঁথে যাবে মালার মতো। মালা যেমন গাঁথেন না ওরকম গেঁথে যাবে। থ্যাংক ইউ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি স্যার এটা 800টা বানিয়েছি, 1 মিনিট দেখাচ্ছি আপনাদের। মানে ভীষণ ভালো লাগে আপনার ক্লাসটা করতে, আমার এত ভালো লাগে, আমি ভীষণ আনন্দ পাই। এই না। জি স্যার, দেখেন স্যার, অসুবিধা নেই। হার্ট সাউন্ড সুন্দর, হার্টের পুরো সুবহানাল্লাহ। আমি কি মিউট হয়ে গেলাম না স্যার মিউট হয়ে গেল? স্যার মিউট করে ওইটা উনি শো করছেন, মানে অ্যাডভান্স সামনের দিকে কি আছে। হ্যাঁ হ্যাঁ না, এগুলো কি স্লাইড করতেছে ও নাকি ও একই স্যার, সাইড দাঁড়ায় আছে? আচ্ছা স্যার, ও আমি সরি স্যার, আমি মিউট ছিল আমার। এই যে স্যার এগুলো আমাদের ইয়ে হচ্ছে, মোশন হচ্ছে। হুম। আগেরটা দেখুন, মোশন অনেকটা ইয়ে হচ্ছে, এই যে মোশন হচ্ছে এগুলোতে, বাল্বগুলো কিভাবে আমাদের কাজ করছে এগুলো বোঝানো হবে। মৌসুম মানে সার্কুলেশন হচ্ছে, মুভ করছে, হুম 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 আর মুভ তারপরে এই যে ধরুন এটা মোশন হচ্ছে, তো তো এগুলো অডিওর মাধ্যমে অ্যাবনর্মাল যে সাউন্ড গুলো আছে আমাদের, মারমার যে সব রকম যে আমাদের অ্যাবনর্মাল সাউন্ড আছে, সেগুলো অডিওর মাধ্যমে শোনাবো, সেগুলো আছে। মারমার কিভাবে মারমারটাও শুনবেন, ওই মানে আর মারমার পেলে কোন কোন রোগ গেস করবেন, সেগুলো আছে। অ্যাসেসমেন্ট টাইমিং, তো এবার আসবো অ্যাবনর্মাল সাউন্ড। তো এরপরে দেখা যায় কতটা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা অনেক সময় দেখি ক্লাসিক যে বিষয়গুলো হয়, অস্কার পুরস্কার পায় বা অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় ক্লাসিক, এগুলো আমাদের কাছে একঘেয়েমি মনে, কিন্তু এটাই কিন্তু সবচেয়ে উপকার প্রয়োজন, যা ভবিষ্যতে বুঝবে। তো এই কিছু ক্লাস কারো কারো ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথদের ক্ষেত্রে কখনো কখনো হয়তো একঘেয়েমি লাগতে পারে, তবু ধৈর্য সহকারে যদি আমরা উপভোগ করি,
আমার মনে হয় ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটা পাথর হয়ে দাঁড়াবে। এই কাজটি করার জন্য আমি ডক্টর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন বিহাফ অফ গ্রুপ অন অ্যাডমিন প্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ছেলে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। স্টোতে বসিয়েই হার্ট সাউন্ড বলে দিতে পারবেন না, হার্টের সাউন্ড শুনে বলে দিতে পারবেন যে হার্টের এই রোগটা আছে। তখন হয়তো কনফার্মেশন করার জন্য ইকো করতে বলেন, তখন হয়তো আপনি কনফার্মেশনে গেছিলেন। আর যখনই যেটা আপনার গেস করলেন আর যেটা রিপোর্ট আপনার ম্যাচিং হয়ে যাবে, তখন নিজে খুব ভালো লাগবে কি না আমি কিছু তাহলে শিখেছি, জেনেছি, যেটা স্যার আমার ফিলিং অবশ্যই হয়। অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। সবুজ স্যার, স্যার সবুজ স্যার কেমন আছেন? শুনতে পাচ্ছেন স্যার? আসসালামু আলাইকুম, আমাকে বলছেন? জি 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 14 ব্যাচ আমাদের সবুজ স্যার। জি জি আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আর আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় স্যার? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনাতে, কিন্তু আমি কর্মরত আছি পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে, পিরোজপুর জেলাতে। আর আপনি ভান্ডারাতে আছে আমাদের আসলাম স্যার? হ্যাঁ, ভান্ডারিয়াতে আসলাম আছে, ও তো বাংলাদেশ মেডিকেলের জুনিয়র আমাদের অনেক। রিসেন্টলি বোধহয় ওর হয়েছে, পোস্টিং হয়েছে। তাহলে আপনি পিরোজপুরে না স্যার? মানে অনেকে অনেক সময় নিউজ চাই তো যে ক্লাসিক্যাল ডক্টর খুঁজে পায়, ক্লাসিক্যাল ডক্টর খুঁজে পায় না। পিরোজপুরে আমাদের ডক্টর সবুজ স্যার আছেন। আপনারা স্যারের যদি আপত্তি না থাকে সেল নাম্বারটা রাখতে পারেন, পিরোজপুরে যোগাযোগ করবেন। তারপর আমাদের পিরোজপুরে আমাদের আব্দুল হক স্যার আছেন। আসলে অনেক ক্ষেত্রে অনেক ক্লাসিক ডাক্তার আসলে মুশকিল হয়ে যায়। স্যার থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সাথে জয়েন করেছেন, তো আমাদের জন্য উজাড় করে দিবেন কবে থেকে ইনশাআল্লাহ স্যার? ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের যখন প্রয়োজন মনে হবে যে ডাক্তার সবুজকে দিয়ে একটা সেশন করা যায়, আপনারা আমাকে একটু আগেই করলে আমি আমার মতো করে যতটা সম্ভব আমি ইনশাআল্লাহ স্যার আমি যা পারি আমার। না না ইটস ওকে স্যার, যা পারি মানে আমরা তো বুঝি স্যার, অন্তত আলহামদুলিল্লাহ স্যার। আপনার সেল নাম্বারটা কাইন্ডলি যদি দিতেন আমি যোগাযোগ করবো ইনশাআল্লাহ স্যার। আমি এখানে একটু মেসেজে দিয়ে রাখছি। জি 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 স্যার, যাদের প্রয়োজন একটু নিয়ে নেবেন। 01796370796 দিয়েছি, দেখা যাচ্ছে নাম্বারটা? 01796370796 01796370796। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আমি বলছি স্যার, আমি আপনার সাথে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। জর্দার স্যার, আমি একজন নবীন মানুষ, আমি বিএইচএমএস করেছি। হ্যাঁ জি স্যার, এখানে একটু নেটে প্রবলেম হচ্ছে। জি স্যার। আরেকটা প্রেজেন্টেশন করেছি, হার্ট সাউন্ডের পরে ওটা ক্লাস নেব, সেটা হচ্ছে নীলমণি ঘটকের বইয়ে লেখা আছে, মানে কান দেখে কি করে মেডিসিন দেবেন। হ্যাঁ, তো ওটাও প্রেজেন্টেশন অলরেডি বানানো হয়ে গেছে। স্যার 1 মিনিট স্যার দেখাচ্ছি ওটা কিভাবে শুনে থাকেন। স্যার আমি আমাদের ক্লাস আজকে শেষ করছি। স্যার কি বলেন, আপনি ইচ্ছা করতে থাকতে পারেন। থ্যাংক ইউ স্যার। জি, আলোচনা করেন। ধন্যবাদ। এগুলো স্যার বানিয়েছি। এই মানে প্রথমে হয়তো টাঙের সিমটমস নিয়ে টাং নিয়ে বললাম, তারপরে আসছি টাং কন্ডিশন,
নর্মাল টাং থাকবে, এটা নর্মাল টাং। তারপরে হচ্ছে ব্ল্যাক টাং। ব্ল্যাক টাং এর কি থেকে ব্ল্যাক টাং হচ্ছে। এবার মেডিসিন কি? মেডিসিন হচ্ছে এগুলো নীলমণি ঘটক, সরি, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বই থেকে নেওয়া হয়। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে পুলিশ টাং, এটা হচ্ছে মানে মেডিসিন। স্যার আর ভিতরে যান না স্যার, হ্যাঁ এগুলো স্যার ফুরিয়ে যাচ্ছে মজা পরে স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আকর্ষণ চলে যাবে পরে। জি ওই দিন এনজয় করবো ইনশাল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভীষণ ভালো, আমার দেখতে তো এত ভালো লাগছে, এক্ষুনি তুলে নিয়ে মানে এক্ষুনি পড়ে মুখস্থ করে আসুন ফেলবো। আসুন আসুন। নাইট, গুড নাইট। আকর্ষণ থাকা ভালো স্যার। আকর্ষণ থাকবে। না স্যার, এটা তো মানে আকর্ষণ মানে রাখলাম, মানে যখন হবে আলোচনা তখন ইনশাল্লাহ এটা স্যার, আমাদের ওই সবুজ স্যার কিন্তু নিয়মিত জুড়ছেন, আপনি তাকে অ্যাড করে নেবেন এবং সে খুব হেল্পফুল। একটা সবুজ স্যার আপনি করে নেবেন ইনশাআল্লাহ। টাংটা হবে স্যার হার্ট সাউন্ডের পরে। ওটা ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার এভরিওয়ান। তাহলে স্যার আজকে বিদায় নিই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট স্যার। গুড নাইট। আজকের মতো আমি একটু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার থ্যাংক ইউ স্যার, আপনি থাকলে আমাদের ভালো লাগবে স্যার। আর আমি আপনার আপনি জুড়বেন তো ভালো লাগবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা। জি আমাদের এই শচীন্দ্র স্যার, শচীন্দ্রনাথ তো আমরা শচীন্দ্রনাথ বারই, উনি কিন্তু রেপার্টরি ভালো পারে। আছে ইনশাল্লাহ রেপার্টরি ক্লাস একটা চালু থাকবে রাত্রে অন্তত, আর সকালে যদি সেটা পরে আগে রাত্রে অন্তত একটা ক্লাস চালু হচ্ছে রেপার্টরির, সপ্তাহে একদিন ইনশাআল্লাহ। জি স্যার, এটাই হোক স্যার। ওটা কটার সময় হবে? এই ক্লাসই হবে। সেম টাইম 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা। বাহ, ভেরি গুড। তবে আমার অনুরোধ থাকবে যা যে পারেন আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। আর যদি কারো ঘাটতি তো আছেই, কম বেশি সব আছে, হার্ড কপিটা থাকলে ভালো। হার্ড কপিটা থাকলে ভালো। আমি হার্ড কপিটা নিয়ে নেবো মার্কেট থেকে, আমার কলেজ স্ট্রিট মার্কেট থেকে তুলে নেবো তাড়াতাড়ি হার্ড কপিটা। কি আর ভালো। তাহলে আপনি দেখেন যেটা ডিজাইনেরটা, ডিজাইন পাবলিকেশনস, আপনি মানে ইন্ডিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার তো ইন্ডিয়া থেকে। তাহলে ডিজাইন পাবলিকেশন ডিজাইন বিজয়েন, হ্যাঁ বিজয়েন থেকে নেবেন। হ্যাঁ বিজয়েন। জি কেন্ট রেপার্টরি, বইয়ের পুস্তকটা সুন্দর। হ্যাঁ বিজয়েন স্যার অনেক দিন আমাদের ওস্তাদ গুরু আবুল কাসেম স্যারের কথা নেননি, ঠিক না স্যার? জি 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 জি। ওনার সাক্ষাৎ ভালো আছেন আবুল কাসেম স্যার? স্যার আসসালামু আলাইকুম স্যার। খাদিজা, আপনি কি খাদিজাতুল কুবরা ম্যাডাম? জাজুল ম্যাডাম থাকে প্রায় ক্লাসে। আরে কামরুল স্যার দেখছি, আমাদের অবিবাহিত কামরুল স্যার। মারহাবা মারহাবা স্যার, মারহাবা কামরুল। ঠিক আছে জাযাকাল্লাহ। কামরুল স্যার আমার মাঝে তাশরিফ নিয়েছেন বড় হুজুর জহির স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? মোহতারাম। আমরা টাইম উল্টা পাল্টা হইয়া এখন আর ঝামেলা হয়ে গেছে।
স্যার আপনার গুড নাইট স্টাডি গ্রুপ দিন দিন সমৃদ্ধ হচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। স্যার না, কালকে দেখলাম, কালকের ক্লাসে তো দেখলাম অনেক লোক ছিল এবং রাত্রেও দেখলাম অনেক লোক। জি স্যার, ওই আসলে কোয়ালিটি আর কোয়ান্টিটি, আমরা তো কোয়ান্টিটি নয়, আমরা তো কোয়ালিটিতে বিশ্বাসী স্যার, আপনার নীতি অনুসারে নিয়ে। আমরা ওই যে টাইম 1 ঘন্টা হয়ে গেছে তো, যার জন্য এখন একটু ঝামেলা। আমি মানে একটু ফাঁকি মারি দিয়ে রেখে দিই যে ভাব দেখে যে আছি আমি, আসলে তো আমি নাই। কারণ ওই সময় আমার পুরা গোসল টোসল সেই সময় সমস্যা। আসলে এটাই অত তো অনেক খালি স্যার। আছেন ভালোই না? আলহামদুলিল্লাহ। না, পরে আমি তো অবশ্য ইয়ে মাসিক বা রুসিলায় মাঝে মাঝে একটু দেখি কি আছে না আছে। এই বয়সে আর কত পড়বো, এখন শুধু ওই কি পড়াইছে বইটা খুলি। আজকে ধরেন প্লান্টাগো পড়াইছে বা সিমিসিউকা পড়াইছে বা এটা পড়াইছে, বেলাডোনা পড়াইছে, ওইটা আবার বই টই দেখি, দাগাই দিয়ে রাখি। এখন তো দাগানোর সময়, এখন তো আর মাথায় ঢুকবে না, দাগানোর সময়। আমরা একটা ঘোষণা দিয়েছি নাইটে গ্রুপে সপ্তাহে একদিন রেপার্টরি রাখতে চাচ্ছি স্যার, প্রাইমারি লেভেল। কোনো সমস্যা নেই, সেটা একদিনকে 2 দিন রাখেন, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল তো মোটামুটি পড়া হয়েছে, তাই না? এখন ওইটা আসলে দরকার। আমি আপনার কি বলে রুবিক্স নিয়ে ম্যাথমেটিক্যাল আরে আর একটা দিন থাকবে রেপোর্টে অথবা সোমবারে সিরাজ স্যারের সাথে কথা বলে নেবো, সেদিন শুধু রেপার্টরি হবে। আর হচ্ছে সিরাজ রিকোয়েস্ট করছি যে স্যার আপনি থেরাপিউটিক্স পড়াবেন, তাতে গিয়ে জি স্যার, যেমন কফ বা আপনি ফিভার পড়াচ্ছেন, এখানে কিন্তু আছে, আপনি ডেইলি যদি 8টা 10টা রুব্রিক দেখাই দেন আমাদের জন্য অনেক কিছু। তো তখন তো ফিভারের উপরে রুব্রিক মোটামুটি একটা ধারণা আসবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সরে অবধি শুরু করবো স্যার, ভালো হয়েছে। রতন বাবু আপনি আসবেন কন্টিনিউ? হ্যাঁ আমি আছি স্যার, কন্টিনিউ। আমি লাইন না পেলে বিশ্বনাথ স্যারকে ফোন করি, ফোন করে তাড়াতাড়ি লাইনটা নিই। আপনারও স্মার্ট স্যার, আপনাদের ভীষণ ভালো লাগে কথা শুনতে, যার জন্য আমি মানে আপনারা কেউ না, মানে যতক্ষণ না যান আমি ওপেন করে রাখি। দেখছি তো, মজাও করি, বুঝছেন, মজা। হ্যাঁ এই মজাটা ভালো। আরে রসিক না হলে যদি রস না আসে ভিতরে, তাহলে মজা এই এনার্জি পাবো আপনি দাদা বাবু আপনি আসুন, আপনাকে আমরা তালের রস দিয়ে পিঠা খাওয়াবো। হ্যাঁ পিঠা, ওরে বাবা তালের রসের পিঠা, সাথে সন্দেশ থাকবে, ইলিশ মাছ থাকবে। আচ্ছা সেই 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 ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো বলতে হয়, সেই তালের রসে বাসি হইব না তাজা থাকবো, তাহলে বাসি হইলে তাজা হইলে দুইখানে কথা আছে, আর বাসি হইলে কোনো কথা নাই। স্যার ওই যে একটা কথা আছে না, যদি সুন্দর একটা মুখ পাইতাম, পানের খিলি তারে পানের খিলি খাইলে, সেই পানের খিলি খাইলে দুইখানা কথা আছে, যদি মুখ লাল হয় তাহলে দুইখানা কথা আছে, আর যদি মুখ লাল না হয় তাহলে কোনো কথা নাই। চরম চরম খেলা জমছে, চরম। এখানে সবকিছু আছে, আপনি কোন দোকানে যাওয়া লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমার রিং আসছিল, আপনারা কবে কি করতেছেন বললেন যেন, কিবারে? এটা আমি সিরাজ স্যারের সাথে আলাপ করে নেই, কমনলি করা যায় রাত্রে স্যার, শনিবার অথবা সোমবার। ঠিক আছে, অসুবিধা নেই। সকালে তো স্যার আমাদের আলরাইম ভার, ম্যাথমেটিকা,
যেভাবে চলতেছে তাতে আহ, আলহামদুলিল্লাহ, দারুণ দারুণ স্যার। অসুবিধা নেই, চালিয়ে যান। জি স্যার, জি স্যার। কালকে জাকির স্যার ক্লাস নেবে না, কাল ক্লাস কে নেবে? সকালে মর্নিং এ কালকের না? কাল মর্নিং এ। তো এটা কটার সময় স্টার্ট হয়? 6:30? মর্নিং এ, জি, বাংলাদেশ টাইম 6:40 শুরু হয়। 6:40। আমাকে তো তাহলে 6:10। 6:10 তো আমি ভোরে, না আমি আগে উঠে যেতাম 4:30 4টে। এই আমার পাটা ইনজুরি হওয়ার পরে না, আমাদের যে কালী পুজো গেছে, কালী পুজো, তারপরে এই ধরনতেরাস গেছে, এরপরে পাট ইনজুরি হওয়ার পরে একটু যে বেশিক্ষণ শুয়ে থাকি, কেন রেস্টটা দরকার। সারাদিন তো ছোটাছুটি করতে থাকি পা নিয়ে। হাড় এমন একটা বিষয় স্যার, আপনি অবশ্যই ভালো জানেন আমাদের থেকে। আর এমন একটা বিষয়, ওকে যত যাই করেন, যত ওষুধ দেন, রেস্ট না দেওয়া পর্যন্ত হাড় তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। হাড় এমন একটা বিষয়, হাড়কে রেস্ট দেওয়া লাগবে। হ্যাঁ, মাস্ট, হার্ড এর রাইট, একদম একদম মানে পজিটিভ কথা বলছে। রেস্ট না পেলে যতই ওষুধ খান, যতই ওষুধ খান, হাড়কে রেস্ট দিতে হবে। ওকে হচ্ছে মুভমেন্টলেস করতেই হবে, ওকে স্থির রাখবে, ও দ্রুত গতিতে রিকভারি হবে। রিকভারি, ইয়েস। আর না, আমার বোনটা ঠিক আছে, পজিটিভ আছে। তো হয়েছে এই লিগামেন্টের যে একদম ইসের চেটোর যে বা পাশে একদম সেই লিগামেন্টটা ইনজুরি হয়ে গেছে। ওই লিগামেন্টটা এত ইনজুরি হয়েছে যে স্যার, ওই ইয়েটা যখন ইনজুরিটা হয়েছিল তখন কি কড়মড় করে শব্দ হয়েছিল? কড় কড় করে শব্দ হয়েছিল? না না, কোনো কড়কড় হয়নি। ওটা ওই আমাদের যে পুজোর প্যান্ডেল হয়, কাঠের সিঁড়ি বানাইছে না, কাঠের সিঁড়ি একটু ছোট বানাইছে এবার। তো ওই উঠা নামা করতে গিয়ে ওই কথা বলতে বলতে পা স্লিপ করে ভিতরে ঢুকে গিয়ে মানে চাপ পড়ছে। যখন রানিং মুভমেন্টে ছিলাম সেই সময় থেকে, ওই সময়টাই ভীষণ যায়, ব্যথাটা যাচ্ছে না একদম, এতটা ব্লাড জমে রয়েছে। তার মধ্যে আমি চাইমোডাল 20টা খেয়ে নিয়েছি এর আগে, তারপরে ভমিরন 75 10টা নিয়ে নিয়েছি, আর ভমিরন আর প্যান্টাক ফার্স্ট ইনজেকশন কমে গেছিল স্যার। তো আমার যে মানে অ্যাঙ্কেল জয়েন্টে যে ইয়েটা দিয়েছে, ওখানে কি কালশিটে পড়ে আছে? একটু কালশিটে পড়ে আছে, একটু হয়েছে। আপনি লিডাম ইউজ করেননি কেন? লিডাম হোমিওপ্যাথিতে ঢুকিনি যেন, যে তাড়াতাড়ি রিকভারি করে তারপরে যাব, যার জন্য লেট হয়ে গেল। এখান থেকে স্যার, আপনার এইসব জায়গাতে আপনি অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি দ্রুত রিকভারি করবেন, গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। এবং এই ক্ষেত্রে আপনার ওষুধ কিন্তু একবার নিয়ে বসে থাকলে হবে না, অর্থাৎ সকালবেলা খালি পেটে একবার খেলেন, আবার আগামীকাল না, তা হবে না। আপনাকে ফ্রিকুয়েন্ট এখানে লাগবে, ফ্রিকুয়েন্ট ডোজ নেন, 2 দিনের ভিতরে আপনি খাড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। কি বললেন, নাম বললেন স্যার? সেভাবে বলা তো আমাদের উচিত না। এই কালশিটে পড়লে আমরা লিডাম ইউজ করে থাকি। আর ইনজুরিটা কোন পর্যায়ে দেখতে হবে, আর্নিকার ব্যাপার আছে, আপনি দেখেন যেটা ম্যাচ আব্দুল হান্নান স্যার, প্লিজ। জি, আপনি বলেন স্যার, ওনার টোটালিটি শুনে নেন, সিম্পটমটা কেমন আছে, তারপরে কালশিটে যখন পড়ে থাকে ঠান্ডা উপশম হয় কিনা এটা শুনে নেন, তারপরে বলেন স্যার। আর্নিকা লিখলাম, বলেন স্যার। স্যার ওই দুটোই পড়েন স্যার, দেখেন। হ্যাঁ, লিডাম পাল। তারপরে আর্নিকা লিখে নিয়েছি, আর্নিকা লিখেছি, এই 2-3টা দেখেন। আচ্ছা, লিডাম্পাল কতটা নেব, মানে আপনার ইনজুরিটা মূলত কি আসলে লিগামেন্টে হয়েছে নাকি মাসেলে হয়েছে নাকি কোনো শিরা উপসিত হয়েছে, এটা শিওর কিনা?
আমার একদম যেহেতু এটা জমে রয়েছে মানে একটা জমে রয়েছে, ব্লাড সার্কুলেশন ওখানে হচ্ছে না, ওটা মানে ডে বাই ডে উঁচু হয়ে যাচ্ছে ওই জায়গাটা পুরো অনেকটা পড়াতে ভালো করে। হ্যাঁ, আর্নিকাই হয়ে যাবে কাজ ইনশাআল্লাহ। আর্নিকায় তবে স্যার মেডিসিন যেটা আসুক ওটা ফ্রিকুয়েন্ট খাবেন, এক ডোজ খেয়ে বসে থাকবেন না, একদিনে 3-4 ডোজ পর্যন্ত খাবেন। আর্নিকায় কত কিলো স্যার? 30 নেবো না 200 নেবো? এইসব ক্ষেত্রে সর্বনিম্ন 200 দিয়ে শুরু করতে পারে, আপনি 1M দিয়ে শুরু করতে পারেন। 1M লিখে নিলাম। শক্তি পরিবর্তন দিতে যেন ঠিক আছে। পরিবর্তন দিতে খাবেন। ঠিক আছে, আজকের অনুষ্ঠানটা বিশ্বনাথ স্যারের কাছে ফোন দিলে তো সব আপনার বলে দিত আপনার, আপনি তো এই 2 দিনে এতদিনে সুস্থ হয়ে যেতেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিশ্বনাথ স্যারের কাছে দিনই ফোন জানে, আমি বলেছি। তাও সত্ত্বেও বিশ্বনাথ স্যার আগে আমাকে একটা ওষুধ দিয়েছিল কফের জন্য, জমে গেছিল এই ঠান্ডায়, ওটা কফটা বেরিয়ে গেছে, ভালো হয়েছে। আর যেহেতু ডাইরেক্ট ওই আমার পুজোর সময় অ্যালোপ্যাথি আমি ইঞ্জেকশনটা নিয়ে নিয়েছি কুইক সাথে সাথে, আর অ্যালোপ্যাথিক কিনে নিয়েছি বলে আর দিইনি, বলিনি। আজকের ওষুধ শেষ হয়ে গেছে তখন আপনাদের বললাম। ঠিক আছে, আপনি একটু নির্ভর করেন, ইনশাল্লাহ। আচ্ছা ডক্টর স্যার, এই বিশ্বনাথ বাবুর সাথে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা ডাক্তার আব্দুল্লাহর সাথে খুব ঘনিষ্ঠতা, আজকে নিশ্চয় করলেন আর কি। তাই? বাহ, ভেরি গুড। এই যে বেলগাছি আব্দুল্লাহ। বেলগাছি আব্দুল্লাহ, জি স্যার, তাই তো বলতে নদিয়া ডিস্ট্রিক্টের লোক। জি, নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া, স্যার নদিয়া ডিস্ট্রিক্ট, এই আমাদের অঞ্চলের লোক বারাসাত কোর্টে মামলা করতো, বারাসাত কোর্টে মামলা করতো বেশিরভাগ। আচ্ছা, হ্যাঁ বারাসাত, পুরো নদিয়া ডিস্ট্রিক্ট বারাসাত। আমার বাবা মাঝে মধ্যে যেতেন স্যার, কারণ আমার বাবা মামলা টামলা খুব ভালো বুঝতেন, পর্যন্ত নদিয়াতে ডকুমেন্ট রয়েছে, এটার কুষ্টিয়ার অনেক কাগজপত্র এখনো পর্যন্ত অনেকে নিয়ে আসে। আর আমাদের অনেক জমি জাতি দলিল পত্র আছে, আমি দেখছি সেই অনেক 1800 সালের কত সালের বাইক, তো অনেক আগে যে নিয়ে চেয়ে নিত, অমুক করে তমুক করতো, আবার কেউ এসে বলতো যে আপনাদের তো অমুকের 5 বিঘা 6 বিঘা জমি আছে, আপনার জমিটা কি করে নিতেন, মা বলতো। জি স্যার, জি স্যার, আমার মা বলতো যে ভাই খুব ভালো আছি, আমি ডাল ভাত খাই, ভালো আসবো, জমি জমার দরকার নেই, ছেলেপিলে হারানোর ভয় আমার আছে, সুতরাং ছেলেপিলে হারাতে কেন। সব জমিদারি ছিল তো। হ্যাঁ, আগেকার সব আলাদা ছিল, মাইন্ড গুলি সব আলাদা ছিল। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাহলে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, গুড নাইট।